আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতার ওয়ান শট বেসিক ক্লাস। আমি তোমাদের সবাইকে আজকের ভিডিও লেকচারে জানাচ্ছি স্বাগতম। কেউ যদি এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের যত কনসেপ্ট আছে সব একেবারে 100% ক্লিয়ার হয়ে যাবে, এই গ্যারান্টি আমি নাজমুল তোমারে দিতেছি। তো আসো আজকে আমাদের পড়া শুরু করি। প্রথম টপিকের নাম সবাই লেখো যে কাজ। কাজের ইংলিশ হলো ওয়ার্ক। তার মানে এই যে কাজ একটা রাশি, আমরা জানি আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই রাশি। তাহলে কাজকে আমরা কিন্তু পরিমাপ করতে পারি। কেউ একজন কতটুকু কাজ করলো আমরা এটাকে পরিমাপ করতে পারি। তাহলে অবশ্যই কাজ একটা রাশি। আর অন্যান্য সকল রাশির মতো কাজেরও একটা প্রতীক আছে, যাকে মানে কাজকে আমরা সংক্ষেপে যার মাধ্যমে প্রকাশ করি। কাজের প্রতীক হবে ডাব্লু। তার মানে একটা লোক 10 10 আচ্ছা ভালো কথা, এখনই তো পরবর্তী প্রশ্ন আসে। যেমন যখন আমি তোমার প্রশ্ন করি যে এখানে মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটার ভর কত, তোমার কিন্তু উত্তর হয় যে ভাই এই বস্তুটার ভর হইতে পারে 10 গ্রাম, 5 গ্রাম, 3 গ্রাম, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে একজন দারোয়ান মনে করো কতখানি কাজ করলো বা কতটুকু কাজ করলো, তাহলে তুমি কি অ্যান্সার দেবা যে দারোয়ান সাহেব 10 গ্রাম কাজ করছে নাকি 20 মিটার কাজ করছে? কাজের একটা একক লাগবে না, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু লাগবে যার সাথে তুলনা কইরা কাজের পরিমাণটা আমরা সাধারণত নির্ণয় করব, তাই না? আচ্ছা, তো সেই ভ্যালুটা কত হতে পারে? ভ্যালু তো না, সেই এককটা কি হতে পারে? সেই এককটাকে আমরা বলি জুল। তাহলে সবাই লেখো কাজের একক। কাজের একক কি হবে? কাজের একক হবে জুল। আচ্ছা, ইংলিশে লেখে কি হবে? ইংলিশে লেখে JOUL ই, তাই না? এখন যেহেতু এর প্রথম অক্ষর কি এল, মানে সরি জে, তাহলে কাজের যে এসআই একক জুল, এই জুলের প্রতীক হবে জে। তার মানে আমি সংক্ষেপে, মনে করো প্রশ্নে দেওয়া আছে যে একটা লোক কাজ করলো 30 জুল, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা সিম্পলি লিখবো যে ডাব্লু সমান সমান 20 জে। তার মানে কি ডাব্লু মানে কি ওয়ার্ক বা কাজ। কাজ হয়েছে কতখানি? কাজ হয়েছে 20 জুল। এইভাবে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্যই কিন্তু প্রতীকের আবিষ্কার করছি, তাই তো? আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন আমাদের অনেকের মনের মধ্যে আসতে পারে যে ভাইয়া কাজ আপনি বললেন কাজের একটা রাশি, এই রাশিটার একক কি সেটাও আমি বুঝলাম, কিন্তু অন্যান্য রাশির মতো এই রাশিকেও তো আমরা ক্লাসিফাই করতে পারি, তাই না? যেমন কাজ, কাজের কিন্তু কোনো দিক নাই, তাহলে কাজ একটা কেমন রাশি হবে? অবশ্যই স্কেলার রাশি। আচ্ছা, স্কেলার রাশি কোনগুলা তা কি জানো বা মনে আছে তোমাদের? যে সকল রাশির শুধুমাত্র মান আছে তারা হলো স্কেলার রাশি, আর যে সকল রাশির মানের পাশাপাশি একটা দিকও আছে তারা হলো ভেক্টর রাশি। এখন কাজ যে স্কেলার রাশি কিভাবে, এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসা খুবই স্বাভাবিক, তাই না? আচ্ছা দেখো কিভাবে। এই যে কাজ, এই প্রশ্নের উত্তর জানতে হলে আমার আগে কাজের সূত্রটা জানতে হবে যে কাজ কিভাবে আসলো। ঠিক আছে, কাজের সূত্র কাজ সমান সমান বল গুণ সরণ, এই হলো কাজের সূত্র, যেটা আমাদের অবশ্যই জানা লাগবে। ঠিক আছে, এখন দেখো এই যে কাজ, কাজের সংক্ষিপ্ত বা সরি কাজের প্রতীক কি? ডাব্লু, ওয়ার্ক ডাব্লু। বল, বলের ইংলিশ কি? ফোর্স, তাহলে বলের প্রতীক কি? এফ। সরণের ইংলিশ যদিও ডিসপ্লেসমেন্ট, তবে এর প্রতীক হইল এস। ঠিক আছে, তাহলে ডাব্লু সমান সমান কি? এফ এস। তুমি বলের সাথে সরণ গুণ করলেই কিন্তু ডাব্লু বা কাজের পরিমাণটা পাইয়ে যাইতেছো। এখন ঘটনা হলো সূত্রটা আসলে এত সহজ না, আরেকটু আছে। এখানে যে আমি লিখছি সরণ, এই সরণের পরিচয় আছে। সরণটা হলো গিয়ে বলের দিকে সরণ। ধরো তুমি একটা বস্তু এখানে আছে, বস্তুটার উপরে এই দিক বরাবর বল প্রয়োগ করলা 5 নিউটন। ঠিক আছে, এই দিক বরাবর বল প্রয়োগ করলা 5 নিউটন, আর বস্তুটা এদিক বরাবরই গেছে, এদিক বরাবর মনে করো গেছে 10 মিটার। তাহলে দেখো বল আর সরণ এই দুইটা রাশির দিক কি সেম দিকে না? তখন আমি সিম্পলি এই লিখতে পারি যে ডাব্লু সমান সমান এফ এস। যেমন এইখানে আমি যদি প্রশ্ন করি যে এই বস্তুটার উপরে তুমি কতটুকু কাজ করছো, তাহলে আমার উত্তর হবে 5 10 কে 50, 5 আর 10 গুণ কইরা হবে কত? 50। তাহলে কাজের পরিমাণ 50 জুল। কিন্তু সবসময় কিন্তু এতটা সিম্পলি হবে না। যেমন যদি এরকম হইতো যে তুমি বল প্রয়োগ করছো এদিকে, কিন্তু তোমার সরণটা ওইদিকে না হইয়া হয়েছে এইদিকে, তখন কি হতো? মনে করো এইদিকে হয়েছে 8 মিটার, বল প্রয়োগ করছো এইদিকে,
বাট সরণ হয়েছে এইদিকে, তখন কিন্তু আমি 5 আর 8 গুণ কইরা 40 জুল অ্যান্সার লিখতে পারবো না। আমার অবশ্যই তখন এই বল আর সরণের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, ধরি এই অ্যাঙ্গেলটা হইলো গিয়ে থিটা, এই থিটার সাহায্য নিতে হবে। কিভাবে? তখন আমার সূত্র হবে ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। এটা হলো অ্যাকচুয়াল সূত্র, ঠিক আছে? আর একটু আগে আমরা যেটা লিখছি সেটা হলো জেনারেলাইজড ফর্ম, মানে কখন ওই একটু আগে যেটা আমরা লিখছি সেটা কখন অ্যাপ্লিকেবল, যদি বল আর সরণ সেম দিকে হয়, শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন তখন অ্যাপ্লিকেবল? লক্ষ্য করো, বল আর সরণ যদি সেম দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কতটুকু হবে? 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির ভ্যালু আমরা যারা ত্রিকোণমিতি পড়ে আসছি তারা জানি cos 0 ডিগ্রির ভ্যালু হবে কত? 1। এখন তুমি আমাকে বলো এই এফএস এর সাথে 1 গুণ করলেও কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হবে না। এই জন্যই আমরা তখন শুধুমাত্র লিখতে পারি যে ডাব্লু সমান সমান এফএস। তবে আমাদের 9-10 লেভেলে সাধারণত যেই ম্যাথগুলা স্যাররা আমাদের পরীক্ষায় দেয় বেশিরভাগ ক্ষেত্রেই বল আর সরণের দিক সেম দিকেই থাকে। এজন্য আমরা আমাদের ইভেন বইতেও শুধুমাত্র ডাব্লু সমান সমান এফএস লেখা, বাট অ্যাকচুয়াল সূত্র এফএস কস থিটা। তবে একটু সাবধান থাইকো, তোমাদের যদি কোশ্চেন এমন কিছু বলে যে বল প্রয়োগ করলো একদিকে আর সরণ হলো অন্যদিকে, বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি তোমার দেওয়া থাকে তখন অবশ্যই তুমি এই সূত্রের মাধ্যমেই সলভ করবা। এখন এই সূত্রটা কিভাবে আসছে, এখানে কেন কস থিটা হয়েছে, এটা আমি আমার যে ডিটেলস ক্লাস আছে সেইখানে আলোচনা করি। যেহেতু এটা একটা ওয়ান শট ক্লাস, এখানে সবকিছু আমরা একটু শর্টকাটে শেখার ট্রাই করব, ঠিক আছে, রিভিশন দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই সূত্রটা অবশ্যই তুমি মনে রাখবা। ধরো একটা অঙ্ক আমি তোমাকে দেই যে কোনো বস্তুর উপরে তুমি প্রয়োগ করলা 100 নিউটন বল, 100 নিউটন বল তুমি প্রয়োগ করলা। 100 নিউটন বল প্রয়োগ করার ফলে এই বল প্রয়োগের দিকে, বল যেদিকে প্রয়োগ করছো সেদিকেই আমার যে বস্তুটা ছিল সেই বস্তুটার সরণ হইল 20 মিটার। তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি এই বস্তুটার উপরে কতটুকু কাজ করছো, তার মানে ডাব্লু সমান সমান হোয়াট, কোন সূত্রের মাধ্যমে করবা? আমি তো জানি ডাব্লু সূত্র, তাই না? কাজ, ডাব্লু সমান সমান এফএস। তাহলে লেখো বল, বলের মান কত? 100 নিউটন। আর সরণের মান কত? 20, তাই না? তাহলে 100 সাথে 20 গুণ করলে কত হবে? 2000। এখানে ছিল নিউটন, দেখো বলের একক নিউটন, সরণের একক মিটার, নিউটনের সাথে মিটার গুণ করলে কি হবে? নিউটন মিটার। এই নিউটন মিটারকেই আমরা বলি জুল একসাথে, বুঝছো? তুমি নিউটন মিটারও লিখতে পারো আবার জুলও লিখতে পারো, সাধারণত আমরা এই জুলটাই বেশি ব্যবহার করি। এখন আমি শুরুতে একটা কোশ্চেন তোমাদেরকে করছিলাম যে কাজ তো একটা রাশি, আমি এতটুকু বুঝছি, কিন্তু কাজ কেন স্কেলার রাশি? কাজ কিভাবে আসছে? কাজ কিন্তু বল আর সরণ, দেখো বল একটা কেমন রাশি? তৃতীয় অধ্যায় পড়ে আসছি, একটা ভেক্টর রাশি। আবার সরণ একটা কেমন রাশি? সরণ তো আমরা দ্বিতীয় অধ্যায় পড়ে আসছি গতির মধ্যে, এটাও একটা ভেক্টর রাশি। ও মাই গড, তাহলে দুইটা ভেক্টর রাশি যদি গুণ হয় তাহলে আমার গুণফলটা স্কেলার রাশি কেমনে হইলো? প্রশ্ন আসতে পারে। শোনো, দুইটা ভেক্টর রাশির মধ্যে দুই ধরনের গুণ সম্ভব, ঠিক আছে? এগুলোকে বলা হয় ভেক্টর গুণন। কি বলে? ভেক্টর গুণন। আচ্ছা, এই জিনিসটা এখানে লেখো যে ভেক্টর গুণন, দুইটা ভেক্টর রাশির যে গুণ এটাকে বলা হয় ভেক্টর গুণন। এখন দুই রকমের হইতে পারে, একটা হলো গিয়ে ডট গুণন, কি ডট গুণন, আরেকটা হইলো ক্রস গুণন। ডট গুণন আর ক্রস গুণন, যদি দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণন হয় তাহলে যে গুণফলটা আমরা পাবো সেটা হবে স্কেলার রাশি। কি হবে? স্কেলার রাশি। আর দুইটা ভেক্টর রাশির মধ্যে যে যদি ক্রস গুণন হয় তখন আমরা গুণফল হিসেবে একটা ভেক্টর রাশি পাবো। আমি দুইটারই উদাহরণ দেই, লক্ষ্য করো। যেমন এই যে বল আর সরণ, এখানে যে গুণটা হয়েছে এইটা অ্যাকচুয়ালি ডট গুণন হয়েছে, এর ফলে আমার যে গুণফলটা পাইছে এটা কিন্তু স্কেলার রাশি পাইছে, বুঝছো? আবার তুমি চিন্তা করতে পারো, ভালো কথা, আরেকটা সূত্র তৃতীয় অধ্যায় শিক্ষা আসছো যে এফ সমান সমান এম এ। লক্ষ্য করো, অনেক আমি তোমাকে ওপেনলি একটা কোশ্চেন করি যে ভাইয়া এখানে কি ডট গুণন হয়েছে নাকি ক্রস গুণন হয়েছে বলো তো? এখানে কোনো গুণনই হয় না, হইবে কেমনে? দেখো, এম একটা ভর, এ হইল কি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ত্বরণ একটা ভেক্টর রাশি, ইটস ওকে, বাট এই যে ভর, ভর কি ভেক্টর রাশি? ভরের কি দিক আছে? হ্যাঁ, ওজন বললেও কথা ছিল, ওজনের একটা দিক আছে, বাট ভরের তো দিক নেই। তাহলে ভর একটা বেদিক রাশি, উপস, স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে কি ভেক্টর গুণ হবে? কখনোই না। দেখো, যদি দুইটাই
এটা যে বললাম এটা যে একটা কাজ একটা স্কেলার রাশি, এটা কিসের উপর ভিত্তি কইরা? দিকের উপর ভিত্তি কইরা কাজ একটা স্কেলার রাশি। কিন্তু আমি যদি তোমাদেরকে কোশ্চেন করতাম যে ভাই কাজ রাশিটা কিভাবে তৈরি হয়েছে, সেটার উপর ভিত্তি কইরা কাজ কেমন রাশি, বা কাজ ও কি অন্য কোনো রাশির উপর নির্ভর করে নাকি নির্ভর করে না, এটা আমার বুঝতে হইলে এই কাজ রাশিটাকে একটু ভাঙতে হবে। কিভাবে ভাঙতে পারি লক্ষ্য করো, একটু মুছতে হবে আমার বোর্ডটা। ধরো এতটুকু জায়গাতেই আমি লিখে ফেলাই, তোমরা অবশ্যই এই জিনিসটা নোট করবা, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কাজ, কাজের সূত্রটা কি ছিল? এখানেও তো লেখা আছে, কাজ সমান সমান কি, বল গুণ সরণ। দেখো আমার টার্গেট হইলো আমি কাজকে ভাঙাইতে ভাঙাইতে একেবারে যেগুলা আমার মৌলিক রাশি, সেই মৌলিক রাশিগুলোতে আমি নিয়ে যাব। আমরা জানি মৌলিক রাশি মোট কয়টা? 7টা। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, দীপন তীব্রতা, তাই তো, আর পদার্থের পরিমাণ, এই 7টা হলো মৌলিক রাশি। এখন এই বল কিন্তু মৌলিক রাশি না, কিন্তু বলকে আমরা আরো ভাঙতে পারি না? বলের সূত্র কি আমরা জানি, ভর গুণ ত্বরণ। তাহলে আমি লিখি বলের জায়গায় যে ভর গুণ ত্বরণ, আর এখানে আলাদা এক্সট্রা গুণ আকারে আছে সরণ। এতটুকুতে আমাদের কোনো সমস্যা নাই। এখন এই ভরও একটা মৌলিক রাশি, সরণও কিন্তু একটা মৌলিক রাশি। সরণ মূলত দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এক্সট্রা আছে ত্বরণ। ত্বরণ তো মৌলিক রাশি না, তাহলে ত্বরণকে কিন্তু আমরা আরো ভাঙাইতে পারি চাইলে। ত্বরণের জায়গায় তুমি লিখতে পারো বেগ ভাগ সময়। বলো তো লিখতে পারি কিনা আমরা এই জিনিসটা? ত্বরণের সূত্র, তাই না? আচ্ছা, এখন বেগ, এই যে সময়ও কিন্তু একটা মৌলিক রাশি, কিন্তু বেগ কিন্তু এখনো মৌলিক রাশি না। তাহলে বেগকে আমরা আরো ভাঙাইয়ে লিখতে পারি। বেগ সমান সমান তুমি কি লিখতে পারো? বেগ সমান সমান তুমি লিখতে পারো সরণ ভাগ সময়, তাই না? তাহলে দেখো উপরে আছে সরণ, এই সরণের নিচে আছে ভাগ, ভাগের নিচে আছে সময়, এখানে আরেকটা সময় আছে, তাহলে দুইটা সময় মিললে আমি একসাথে লিখতে পারি যে সময়ের স্কোয়ার, আর উপরে এখানে আছে সরণ। তাহলে দেখো তো, তুমি যদি গুণ, এখন কি সবকিছু মৌলিক রাশি আকারে আইসা পড়ছে? সবকিছু কিন্তু আমি একেবারে মৌলিক রাশিতে ভাঙাইছি। এখন তুমি যদি গুণগুলা করো তাহলে থাকে কি, ভর, ভরের সাথে গুণ করতেছো দুইটা সরণ, মানে কি সরণ স্কোয়ার, সরণ স্কোয়ার, আর নিচে আছে কি, নিচে আছে সময়ের স্কোয়ার। এটা আমি কি করলাম, আমি কাজ, কাজ নামের রাশিটাকে মৌলিক রাশি রূপে ভাঙাইয়ে লিখছি। কেন লিখছি? কারণ আমি স্পষ্ট দেখতে পাইতেছি, দেখো কাজ রাশিটা অন্যান্য 3টা রাশির উপর কিন্তু নির্ভর করতেছে। ভরের উপরে নির্ভর করে, সরণের উপর নির্ভর করে, আর সময়ের উপরেও নির্ভর করে। আমরা জানি যে সকল রাশি অন্য মৌলিক রাশির উপর নির্ভর করে সে একটা লব্ধ বা যৌগিক রাশি, অর্থাৎ কাজ একটি লব্ধ অথবা যৌগিক রাশি, ঠিক আছে? এখন এই যে আমি বের করছি না, এখান থেকে আমি খুব সহজে একটা জিনিস বের করতে পারি, কি? কাজ রাশিটির মাত্রা কি? এই কোশ্চেনটা খুবই কমন আমাদের পরীক্ষায়, ঠিক আছে? যে কোনো একটা রাশির বলবে একক কি, মাত্রা কি, আমাদের এগুলো পারা লাগবে। তাহলে কাজের মাত্রা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারি। দেখো এই যে ভর, ভর মানে কি, ম্যাস, তাহলে এম, বড় হাতের, এগুলো কিন্তু বড় হাতের, মাত্রার বেলা সব বড় হাতের। সরণ মানে কি, লেন্থ, তাহলে বড় হাতের এল। স্বর্ণের উপরে একটা 2 আছে না, স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার। আর সময় মানে কি, দেখো ভাগ চিহ্ন দাও, সময় মানে কি টাইম, বড় হাতের টি। টাইমের উপরে কি আছে, স্কোয়ার, তাহলে এই, এই যে আমি লিখলাম না, এইটাই হলো কাজ রাশির মাত্রা। কিন্তু আমরা এখানে এই যে ভাগ দিয়ে যে নিচে টি স্কোয়ার লিখছি, এটাকে একটু অন্যভাবে আমরা প্রকাশ করতে পারি, দেখো জানো কিনা, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। সাধারণত আমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবো, ঠিক আছে? বলো বুঝছো কিনা? এখান থেকে তুমি কিন্তু কাজের আরেকটা এককও বের করতে পারো চাইলে, বেসিক একক যেটা। এম মানে কি, ভর মানে কি, দেখো কেজি না, ভরের একক কি, কেজি, তাহলে লেখো কেজি। লেন্থ, সরণের এসআই একক কি, মিটার, তাহলে লেন্থের উপরে আছে স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার। সময়ের এসআই একক কি, সেকেন্ড, তাহলে সেকেন্ডের উপরে দেখো সেকেন্ড ইনভার্স 2। তাহলে এইটা কিন্তু, সরি আমি মুছে দিই, ধরো দেখো এই যে জিনিসটা আমি লিখছি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এইটা হলো কাজের আরেকটা একক, ঠিক আছে? এই সব কিন্তু সেম জিনিসকেই মিন করতেছে। লক্ষ্য করো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কাজের মাত্রা লিখো বা মাত্রা সমীকরণ লেখো, যদি বলে মাত্রা সমীকরণ, তাইলে এইভাবে সবকিছু বের করবা, তারপর এটা লিখবা। যদি বলে শুধু মাত্রা,
তাহলে অ্যান্সার হবে জাস্ট এই জিনিসটা। আর অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবা, ঠিক আছে? কাজের মাত্রা কিভাবে লিখবা, যেভাবে লিখবা যে ডাব্লু, ডাব্লু সমান সমান ডাব্লু লাগলে থার্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দেবে। ডাব্লু মানে কি? ওয়ার্ক, কাজ, কাজের মাত্রা এইটা, বুঝছো? আর যদি বলে যে একক, একক হলে তুমি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারও লিখতে পারো, নিউটন মিটারও লিখতে পারো, আবার জুলও লিখতে পারো, সব কিন্তু সেম। কিন্তু সাধারণত যখন জিজ্ঞাসা করে যে কাজের একক কি, আমরা বলি জুল। কিন্তু ভাই তোমাদের কিন্তু পরীক্ষায় এমন এমসিকিউ আসে, বলতে পারে কাজের একক নিচের কোনটি, ঠিক আছে? 1 নম্বরে থাকবে জুল, 2 নম্বরে থাকবে নিউটন মিটার, আর 3 নম্বরে থাকবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে বলবে নিচের কোনটি সঠিক, 1 ও 2, কতে 2 ও 3, 1 ও 3 নাকি 1 2 ও 3, তিনটাই কিন্তু সঠিক, বুঝছো? আচ্ছা, এই জন্যই আমার কিন্তু এই অন্যান্য এককগুলা বের করাও জানা লাগবে। তো এই নিয়ে দেখো তো, আমরা কাজ রাশিটার যত কিছু মোটামুটি জানা উচিত ছিল, কিভাবে আমরা মাত্রা সমীকরণ বের করব, কাজ যে একটা লব্ধ রাশি সেটার প্রমাণ, কাজ যে একটা স্কেলার রাশি কেন সেটার ব্যাখ্যা, কাজের একক কি, কাজের মাত্রা কি, কাজ কাকে বলে। আচ্ছা, কাজ কাকে বলে এটা এখন আমি তোমাদেরকে অ্যান্সার দেই নাই। এটার অ্যান্সার দেখো, এই যে সংজ্ঞাটার দিকে তাকাও, মানে সূত্রটার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবা। তুমি সিম্পলি বলবা যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বল প্রয়োগের দিকে বস্তুটির যতটুকু সরণ হয়, এই বল এবং সরণের গুণফলই বস্তুটির উপরে করা কাজ, অথবা এই বল ও সরণের গুণফলই কাজের পরিমাণ, বুঝছো? কাজ। এখন যদি কেউ প্রশ্ন করে আচ্ছা কাজের পরিমাণ তো বুঝলাম, তাহলে কাজের দিক কোন দিকে? আহম্মক হইও না। কাজ কি ভেক্টর রাশি যে কাজের একটা দিক থাকবে? কাজ তো স্কেলার রাশি, তাই না? কাজের কোনো দিক নাই। এখন একটা তোমাদের বইয়ে একটা মজার গল্প বলা আছে যে বাসার দারোয়ান, সে বলে যে আমি তো অনেক কাজ করছি, কিন্তু আসলে গিয়ে সে কোনো কাজই করে নাই, কারণ ও যেখানে ছিল সেখানেই বসে আছে। তার মানে ওর কিন্তু সরণের মান কত? 0 মিটার। তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে কাজের পরিমাণও কত হবে? শূন্য, বুঝছো? নেক্সট টাইম তুমি মনে করো সারাদিন বসে বসে পড়াশোনা করতেছো, তাহলে তুমি কি কোনো কাজ করতেছো? আসলে তুমি কিন্তু কোনো কাজ করতেছো না, কারণ তোমার তো সরণ শূন্য, তুমি সরতেছো না, তুমি এই জায়গায় বসে এভাবে করতেছো। আমি এই যে দাঁড়াই দাঁড়িয়ে আছি, আমারও কিন্তু বলতে পারো অবস্থানের কোনো পরিবর্তন হইতেছে না, আমি কিন্তু হাঁটাচলা করতেছি না, আমি দাগা মতো দাঁড়াই আছি, ঠিক আছে? আমার সরণ শূন্য, তার মানে আমি আসলে কোনো কাজ করতেছি না, আমি করতেছি আকাশ, ঠিক আছে? তোমাদের পড়াই আমি আকাশ করতেছি। আচ্ছা, তাহলে কাজের সংজ্ঞাটাও কিন্তু তোমরা এখন পারবা, কাজের একক গেল, মাত্রা গেল, কাজের প্রতীক, ইচ এন্ড এভরিথিং যত কিছু আছে সব গেল। এখন আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে, কাজ দুই প্রকারের আছে, একটা হলো ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক, আরেকটা হলো ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক, ঠিক আছে? নাম দিয়ে তুমি কি বুঝতে পারতেছো বলো তো? ধনাত্মক মানে পজিটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ। তার মানে আমি যদি বলি যে +20 জুল, আবার আমি বলতে পারি -20 জুল। এখন কথা হলো এইটা যদি ভেক্টর রাশি হইতো তাহলে একটা কথা ছিল, যেমন ভেক্টর রাশি আমি কিন্তু তৃতীয় অধ্যায় বলে পড়ে আসছি যে কোন একটা বস্তুর উপরে তুমি যখন বল প্রয়োগ করো, ওই বস্তুটাও তোমার উপরে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, তাই তো? তার মানে তুমি মনে করো আমি দেওয়াল, এই যে দেওয়াল আছে, এই বোর্ড এডুকেশনে দেওয়াল আছে, এই দেওয়ালে যদি আমি এভাবে 20 নিউটন বল প্রয়োগ করি, দেওয়ালও আমাকে বিপরীত দিকে 20 নিউটন বলই প্রয়োগ করবে, বাট বিপরীত দিকে যেহেতু, এজন্য আমি কিন্তু বলি -20 নিউটন। তার মানে ভেক্টর রাশির ক্ষেত্রে প্লাস দ্বারা বোঝায় একটা দিক আর মাইনাস দ্বারা বোঝায় অন্য একটা দিক। তবে যেহেতু এটা একটা স্কেলার রাশি, কাজ তো ভেক্টর রাশি না, তাহলে এইখানে পজিটিভ আর নেগেটিভ দ্বারা আসলে কি বুঝাইতেছে এমন কিন্তু না যে তুমি এদিকে কাজ করলে বুঝাবে 20 জুল আর এদিকে কাজ করলে বুঝবে -20 জুল, এমন কিছু না। বাট আসলে কি মিন করতেছে লক্ষ্য করো, অবশ্যই খাতায় লেখো। ধনাত্মক কাজ মানে হলো তুমি একটা বস্তুকে শক্তি দিতেছো, বস্তুকে শক্তি দেওয়া, এখান থেকে লিখি বস্তুকে শক্তি দেয়া। আর ভাই ঋণাত্মক কাজ মানে কি? তাইলে ঋণাত্মক কাজ মানে উল্টা, বস্তু থেকে শক্তি নেয়া বা সরিয়ে নেয়া, বুঝছো? তার মানে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা মনে করো গতিশীল ছিল, হ্যাঁ, গতিশীল একটা বস্তু চলতে আছে, অলরেডি চলতে আছে, মনে করো এই দিক থেকে বস্তুটা এই দিকে যাইতে আছে, এর গতি এই দিকে। এখন এই বস্তুর তাহলে গতিশক্তি আছে অবশ্যই, যদি গতিশক্তি না থাকতো তাহলে তো চলতে পারতো না, ওর একটা নির্দিষ্ট গতিশক্তি আছে।
এখন ধরি ওর মধ্যে আমার মোট শক্তি ঋণাত্মক কাজ কথাটার মানে হইলো তুমি বস্তুটাতে কিছু পরিমাণে শক্তি দিতেছো। বস্তুটাকে তুমি কখন শক্তি দিতে পারবা? যখন সাপোজ বস্তুটা এই দিকে যাইতেছে আর তুমি এই দিক বরাবরই তাকে বল প্রয়োগ করে কিছু কাজ করলা, তখন এটার মানে হলো তুমি বস্তুটাতে কিছু পরিমাণে শক্তি দিছো। কিন্তু ধরো বস্তুটা এইভাবে আসতেছে, কিন্তু তুমি বস্তুটার উপর এই দিক দিয়ে বল প্রয়োগ করে এই দিক বরাবর কাজ করলা, তখন কিন্তু আমার এটা কি তার গতির বিপরীতে কাজ করা হয়ে যাবে, অর্থাৎ এটা একটা ঋণাত্মক কাজ। বলো বুঝতে পারছো কিনা? আর ঋণাত্মক কাজ মানে কি, আমি বস্তু থেকে কিছু পরিমাণে শক্তি সরাইয়া নিতেছি। এইখানে একটা বস্তু আমি আঁকছি যার মধ্যে আগে থেকেই শক্তি ছিল, শক্তিটা হলো গতিশক্তি রূপে ছিল, ঠিক আছে? আমরা নিশ্চয়ই কাজ ও সরি তোমাদের তো আমি এখনো মানে গতিশক্তি বিভব শক্তি পড়াই নাই, তাহলে আগে এই জিনিসটা একটু বলা উচিত আমার। যে কোনো গতিশীল বস্তু যেই যেই শক্তির কারণে সে গতিশীল, সেই শক্তিটার নামই হইল গতিশক্তি, ঠিক আছে? ধরো এই বস্তুটার গতিশক্তি হইল 50 জুল। এখন এই বস্তুটা এই দিক মনে করো এই দিকে যাইতেছে, এই দিক বরাবর, ঠিক আছে? এই দিক বরাবরও যাইতেছে। তুমি যদি এই দিক বরাবরই বল প্রয়োগ করো, তার মানে গতি যেদিকে আছে তুমি যদি সেই দিক বরাবরই বল প্রয়োগ করে কাজ করো, তাহলে এইটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। কারণ এটা গতির দিকে কাজ হইতেছে, গতিও এদিকে আর আমার বলটাও যেহেতু এদিকে হইতেছে, ফলে এটা হলো কি একটা ধনাত্মক কাজ। আর যখন ধনাত্মক কাজ করবা তখন ওর আগে মনে করো শক্তি ছিল 50 জুল, বাইরে থেকে তুমি মনে করো 20 জুল শক্তি প্রয়োগ করলা, 20 জুল শক্তি প্রয়োগ করলা, তাহলে এর মধ্যে এখন মোট শক্তি হবে 70 জুল। কারণ তুমি ধনাত্মক কাজ করছো। কিন্তু যদি তুমি ধনাত্মক কাজ না করে ঋণাত্মক কাজ করতে তাইলে কেমন হইতো? ধরো 20 জুল তুমি প্রয়োগ করছো, কিন্তু এটা ওর গতি তো এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবরও যাইতেছে, কিন্তু তুমি বলটা প্রয়োগ করলে এই দিক থেকে। এই দিক বরাবর যদি তুমি বল প্রয়োগ করো, তার মানে তুমি যদি গতির বিপরীত দিকে বল প্রয়োগ করো, তাহলে তোমার কাজের মান হবে ঋণাত্মক। বুঝছো? তুমি সূত্র দিয়েও তো বুঝতে পারো। এই দেখো, কাজ কাজ পজিটিভ কখন হবে? আমার যদি বলও পজিটিভ, সরণও পজিটিভ হয়, তখনই কিন্তু আমার কাজটা পজিটিভ হবে। কিন্তু আবার আমার যদি বলও নেগেটিভ, সরণও নেগেটিভ হয়, তখনই কিন্তু আমার কাজটা পজিটিভ হবে। দেখো, বল আর সরণ দুইটাই কেমন রাশি? ভেক্টর রাশি না? আমরা জানি ভেক্টর রাশির ক্ষেত্রে ধরো আমরা এই দিকটাকে যদি পজিটিভ কনসিডার করি, তাহলে এই দিকটাকে আমরা কনসিডার করব নেগেটিভ। আবার তুমি যদি এই দিকটাকে নেগেটিভ কনসিডার করো, তাহলে এই দিকটাকে তোমাকে কনসিডার করতে হবে পজিটিভ, তাই না? কিন্তু যদি এরকম হয় যে বল হইলো একদিকে আর সরণ হইলো তার বিপরীত দিকে, তার মানে কি, বলটাকে যদি তুমি পজিটিভ ধরো, সরণকে কিন্তু তুমি আর পজিটিভ ধরতে পারবে না, তখন সরণকে তোমার ধরতে হবে নেগেটিভ, কারণ তারা বিপরীত দিকে। তখন দেখো তো আমার কাজটা কিন্তু হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার মনে করো তুমি বল প্রয়োগ করলে এইদিকে, সরণ হইলো এইদিকে, তার মানে কি তুমি বলের এই এই দিকটাকে মনে করো পজিটিভ ধরবা, এই দিকটাকে পজিটিভ ধরলা আর এইটাকে মনে করো নেগেটিভ ধরলা, তাহলেও কিন্তু প্লাস মাইনাস আমার মাইনাস হয়ে যায়, তাহলে ওটাও কিন্তু ঋণাত্মক কাজ হয়ে যাবে। বুঝছো? তার মানে বল আর সরণ যদি বিপরীত দিকে কাজ করে, তাহলেই সেটা ঋণাত্মক কাজ হবে। কিন্তু যদি বল সরণ সেম দিকে কাজ করে, যেমন মনে করো বল প্রয়োগ করলে এইদিকে, সরণ হইলো এইদিকে, তখন কিন্তু যদি তুমি এই দিকটাকে পজিটিভ কনসিডার করো, তাহলে প্লাস প্লাস গুণ করলে কিন্তু ধনাত্মক কাজই পাবা। আবার অনেকে মনে করতে পারো যে ভাই আমি কি সবসময় এই দিকটাকে পজিটিভ ধরবো? এমন কোনো কথা নাই, তুমি চাইলে এই দিকটাকেও পজিটিভ ধরতে পারো, আবার এই দিকটাকে নেগেটিভও ধরতে পারো। যেমন এই অঙ্কে মনে করো আমি এই দিকটাকে নেগেটিভ ধরলাম, তা এটা যদি নেগেটিভ হয়, আমার বল তো মনে করো বলও প্রয়োগ করছে এইদিকে, স্বর্ণ হয়েছে এইদিকে, তার মানে কি বলের মানটাও নেগেটিভ, স্বর্ণের মানটাও নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু কাজের মানটা পজিটিভই হবে। বুঝছো? এটা ম্যাটার করে না যে তুমি কোনটারে পজিটিভ ধরছো কোনটারে নেগেটিভ ধরছো, তবে একই অঙ্কে তুমি এই দিকটাকে পজিটিভ নেগেটিভ দুইটা ধরতে পারবে না, তোমার আইদার ধরতে হবে এটা পজিটিভ আর নাইলে ধরতে হবে এটা নেগেটিভ, ঠিক আছে? বলো বুঝছো কিনা? এটাই তো লজিক্যাল। এখন তুমি যদি বস্তুটা তো এই দিক বরাবর যাইতেছে, তুমি যদি বিপরীত দিক থেকে 20 জুল বল প্রয়োগ সরি তুমি যদি বিপরীত দিক থেকে বল প্রয়োগ করো, তাহলে কিন্তু তোমার কাজটা হবে ঋণাত্মক কাজ। তাহলে মনে করো তোমার কাজটা হবে -20 জুল, -30 জুল হইতে পারতো, আমি ধইরা নিছি যে -20 জুল। -20 জুল যদি কাজ হয়, তাহলে এই বস্তুর মধ্যে আর কতটুকু শক্তি অবশিষ্ট থাকবে? 50 থেকে 20 বিয়োগ করে দাও, কত?
30 জুল। এভাবে করতে করতে তুমি যদি এখানে 50 জুল কাজ করতা, গতির বিপরীত দিকে যদি বল প্রয়োগের মাধ্যমে তুমি ঋণাত্মক কাজ করতা 50 জুল, তাহলে কিন্তু ওর মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না। ও ওই জায়গায় একেবারে চুপ হয়ে যাবে, মানে স্থির হয়ে যাবে। বুঝতে পারছো? আমাদের চারপাশে এমন একটা বলের এক্সাম্পল দাও তো যে অলওয়েজ ঋণাত্মক কাজ করে, কেউ কি জানো? মানে তুমি যেদিকে হাঁটতেছো সে সবসময় তোমার বিপরীত দিকে হাঁটে। নিউটনের সূত্র পড়ছিলাম আমরা তৃতীয় অধ্যায়, তাই না? প্রথম সূত্রটা কি ছিল? যে বাহ্যিক বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে, তাই না? বাট সেটা কি হয়? তুমি একটা বস্তুকে ঠেলা মারলে ওকে আজীবন চলতে থাকবে, নাকি কিছুক্ষণ যাওয়ার পরেও থাইমা যাবে? ও কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে থাইমা যায়। এর কারণ কি জানো? হ্যাঁ, দেখো, ও থামতেছে মানে কি? ও একটু আগে চলতেছিল, তার মানে কি? তার মানে ওর মধ্যে আমি কিছু কাজ করার মাধ্যমে আমি ওকে কিছু শক্তি দিছিলাম, তাই না? ওর মধ্যে কিছু শক্তি সঞ্চিত ছিল, ওইটা মনে করো গতিশক্তি। ওই গতিশক্তির কারণেই ও চলতেছিল, কিন্তু কিছুক্ষণ পরে ও কি হয়ে যায়? স্থির হয়ে যায়, মানে ওর মধ্যে আর কোনো গতি থাকে না, ওর গতিশক্তি ওই সময় শূন্য হয়ে যায়। তাহলে এই যে কিছু একটা গতিশক্তি আমি দিছিলাম, ধইরা নেই 100 জুল দিছিলাম, ঠিক আছে? 100 জুল দিছিলাম, এখন 100 জুল থেকে এই যে 0 জুল হয়ে গেল, তার মানে কি? কেউ কোনো একটা বল এখানে ঋণাত্মক কাজ করতেছে, সরণের বিপরীত দিক থেকে কাজ করতেছে, ফলে আস্তে আস্তে থাইমা যাইতেছে। এই বলটার নাম কি? হ্যাঁ, এই বলটার নাম হইলো ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স, তাই না? এই সম্পর্কে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে বিস্তারিত শিক্ষা আসছি। ঘর্ষণ বল কত প্রকার? আমাদের সময় বইয়ে লেখা ছিল 4 প্রকার, তোমাদের আবার বইতে লেখা 3 প্রকার, তাই না? আচ্ছা, যাই হোক, তো এই ঘর্ষণ বল কিন্তু অলওয়েজ গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল কতটুকু কাজ করছে এরকম একটা ম্যাথ কিন্তু ছিল, না জানি আমাদের এই অধ্যায়ে আছে, এই অধ্যায়ে আছে সম্ভবত, ঠিক আছে? এটা খুবই চমৎকার একটা কনসেপ্ট। তাহলে এই যে আমি আলোচনা করলাম, এগুলো হলো কাজ রিলেটেড কিছু কনসেপ্ট। এখন নেক্সট যে এই অধ্যায়ের নাম কি? কাজ, শক্তি ও ক্ষমতা না? তাহলে আমাদের কি শুধু কাজ সম্পর্কে জানলে হবে? আমাদের পরবর্তীতে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হলো শক্তি। শক্তির ইংলিশ কি তোমরা অনেকেই পারো বা পারার কথা? এনার্জি, তাই না? এনার্জি। তাহলে শক্তির প্রতীক কি হবে? শক্তির প্রতীক হবে ই। আর একটা মজার বিষয় কি জানো? কাজ আর শক্তি আসলে ইকুইভ্যালেন্ট রাশি, মানে এরা বলতে পারো এরা এক মানে সমান, ঠিক আছে? সমতুল্য। ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। এখন কাজের একক জুল, তাহলে শক্তির এককও হবে জুল, ঠিক আছে? কাজের একক নিউটন মিটার, তাহলে শক্তির এককও নিউটন মিটার। কাজের একক এখান থেকে দেখাইছিলাম যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে শক্তির একক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমি 3টা একক বললাম, এরা তো আসলে সেম জিনিস, তাই না? সবই জুল আসলে। আবার আমি যদি বলি শক্তির মাত্রা কি বলতো, বা শক্তির মাত্রা সমীকরণ নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা কাজেরটা যেভাবে নির্ণয় করছিলাম সেভাবেই করব। তাহলে শক্তির মাত্রা কি হবে? শক্তির মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তাই তো? আমার নিজেরও কিন্তু মুখস্থ না, আমি তোমাদের যখন একটা জিনিস বলি আমি মাথায় চিন্তা করে করে সেটা বলি, আমার মুখস্থ বিদ্যা খুবই খারাপ, ঠিক আছে? আচ্ছা, তো কাজ শক্তি এই দুইটা রাশিরও ভালো কথা। তাহলে শক্তির সংজ্ঞাটা তো আমাদের জানা লাগবে। শক্তির সংজ্ঞা হলো, এই যে তুমি কাজ করতেছো, তোমার মধ্যে যদি কাজ করার সামর্থ্য না থাকে তাহলে কি তুমি কাজ করতে পারবা? পারবা না। তুমি যদি কাজ করতে চাও, কাজ করা মানে কি? তুমি শক্তি প্রয়োগ করতেছো। কাজ করা মানে কি? তুমি কোন একটা বস্তুর উপরে শক্তি প্রয়োগ করতেছো, কথাটার মানে হলো তুমি বস্তুটা কিছু কাজ করতেছো। এতটুকু আমার আগে বুঝতে হবে। তাহলে শক্তি কি? শক্তি হলো আসলে এই যে তোমার কাজ করার সামর্থ্য, এটাই শক্তি না? তাহলে শক্তির সংজ্ঞাও এটা, যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বুঝছো কিনা? আর কাজের সংজ্ঞাটা কিন্তু আমি ওই সময় বলছিলাম। এখন শক্তির, তুমি যদি চাও যে ভাই শক্তির সূত্র কি? শক্তির সূত্র, তুমি কাজের যে সূত্রটা লিখছি, কাজের যে মান হবে শক্তির মানও কিন্তু সেম। লক্ষ্য করো, কাজ যেহেতু স্কেলার রাশি, শক্তিও কিন্তু একটা স্কেলার রাশি। কাজ যেহেতু একটা লব্ধ রাশি, শক্তিও একটা লব্ধ রাশি। বলো এতটুকুতে তোমাদের কারো কোথাও কোন রকমের সমস্যা আছে কিনা? শক্তি কিন্তু ক্লিয়ার। শক্তির আরো কিছু বিষয় আমাদের জানা লাগবে। এখানে আমি যে লেখছিলাম শক্তির একটা ম্যাথ যদি আমি করাই, তাহলে দেখো এই যে মনে করো
শক্তি না, আসলে কাজেরই একটা ম্যাথ। একটু আগে যেটা আমি আঁকাইছিলাম, এর যদি আমি মান দিয়ে দিই, তোমার কোশ্চেনে বলবে, এই যে মনে করো একটা বস্তু এখানে ছিল, এই বস্তুর উপরে তুমি এই দিক বরাবর বল প্রয়োগ করলা 40 নিউটন। কত? 40 নিউটন। কিন্তু বস্তুটার সরণ হয়েছে এই দিক বরাবর, এই দিক বরাবর বস্তুটার সরণ হয়েছে 10 মিটার। আর এর মধ্যবর্তী যে কোণ, মধ্যবর্তী কোণটা ধরো 60 ডিগ্রি। প্রশ্ন করবে তাহলে এই বস্তুটার উপরে তুমি কতটুকু কাজ করলা। কাজের সূত্র কি আমরা জানি, ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। বলের মান কত? 40। সরণের মান কত? 10 ইন্টু কস, আর থিটার মান কত? 60 ডিগ্রি। তুমি যদি একটু ক্যালকুলেশন করো, কস 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। হাফের সাথে 10 গুণ করলে 5, 5-এর সাথে 40 গুণ করে 200। তাহলে 200 জুল হবে আমাদের তখন অ্যান্সার। এই টাইপের ম্যাথ আমাদের কিন্তু গতে দিলেও দিতে পারে, আমি একটা সম্ভাবনা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, আবার আমি তোমাদেরকে যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এগুলো সম্পর্কে যাবতীয় যা যা আছে তা তো বইলাই দিলাম। যে ঋণাত্মক কাজ মানে কি, গতির বিপরীতে তুমি বল প্রয়োগ করতেছো তখন হবে ঋণাত্মক কাজ। আর ধনাত্মক কাজ মানে কি, তোমার গতির দিকে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে ধনাত্মক কাজ। ঠিক আছে, আমি একটা সারাংশ টাইনা যেতেছি, তারপরে আমি নেক্সট টপিক ক্ষমতায় যাব। তো কাজ, শক্তি সমতুল্য রাশি, ইকুইভ্যালেন্ট, এদের একক সেম, এদের মাত্রা সেম, সবকিছুই সেম। তুমি কোন একটা বস্তুর উপরে কাজ করতেছো, তার মানেই তুমি ওই বস্তুটার উপরে কিছু পরিমাণে শক্তি প্রয়োগ করতেছো। কাজ করা মানেই হইলো শক্তি প্রয়োগ করা। জাস্ট এই একটা লাইন একটু মাথার ভিতরে ঢুকাই রাখো, ঠিক আছে? আবার এই যে ধনাত্মক কাজ কখন হবে, ডাব্লু সমান সমান কি, এফ এস, বল গুণ সরণ। তাহলে বল ও পজিটিভ, সরণ ও পজিটিভ যদি হয়, প্লাস প্লাসে গুণ করলে তখন কাজটাও প্লাস হবে। আবার বল ও সরণ দুইটাই যদি নেগেটিভ হয়, তাহলে আমার কাজটাও কিন্তু ওই সময় পজিটিভ হবে। কিন্তু যদি কখনো বল আর সরণ একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, যেহেতু বল সরণ দুইটা কেমন রাশি, ভেক্টর রাশি, তাহলে এদের আসলে প্লাস মাইনাস দ্বারা কি বোঝায়, এদের প্লাস মাইনাস দ্বারা বোঝায় দিক, কোন দিকে কাজ করতেছে, তাই না? যেমন একটা অঙ্কে তুমি হয় ডান দিকে যারা কাজ করতেছে তাদের সবাইকে প্লাস ধরবা, আর নাইলে ডান দিকে যারা কাজ করতেছে তুমি সবাইকে মাইনাস ধরবা। কিন্তু একটা সেম ম্যাথে মনে করো ডান দিকে যে সকল রাশি কাজ করতেছে, তুমি কিন্তু কিছু কিছু রাশিকে পজিটিভ, কিছু কিছু রাশিকে নেগেটিভ এভাবে ধরতে পারবা না। তুমি যদি এইটাকে পজিটিভ ধরো, তোমার এইদিকে যারা কাজ করতেছে তাদেরকে নেগেটিভ ধরতে হবে। আবার এদিকে যারা কাজ করতেছে তাদেরকে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে এই দিক বরাবর যারা কাজ করতেছে তাদেরকে নেগেটিভ ধরতে হবে। এগুলো হইলো কিছু বেসিক কথাবার্তা। আর হ্যাঁ, এফ সমান সমান এম এ, আচ্ছা ওইটা আমি কেন লিখছিলাম, দেখো এফ সমান সমান এম এ, বলছিলাম কি, দুইটা ভেক্টর রাশির মধ্যে গুণ কিন্তু দুই ধরনের হয়, কি কি? ডট গুণন আর ক্রস গুণন। যদি দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণন হয়, ধরো লেখো এ ভেক্টর, এটার সাথে বি ভেক্টর, তুমি যদি ডট গুণন করো, আসলে তোমার অ্যান্সার হবে এইটা, এ বি কস থিটা। এটা মনে রাখা লাগবে না, আপাতত জাস্ট লেখো। আর তুমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ক্রস গুণন করো, তাহলে তোমার অ্যান্সার আসবে এই জিনিসটা। কিছুই বোঝো নাই, তাই না? এই যে একটা আমি সাইন লেখছি, এটা কিন্তু এই চ্যাপ্টারে এই সাইনের একটা ব্যবহার আছে। আমরা একটু পরে যখন কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব তখন দেখব যে এই সাইনটা আমরা ইউজ করতেছি। এই সাইনটার নাম আসলে ইটা, এটা গ্রিক লেটার যার নাম ইটা। তুমি দুইটা ভেক্টর রাশি যদি তোমার কাছে দেওয়া থাকে, তুমি এদের ক্রস গুণন করলে তোমার গুণফলটা হবে এইটা। আর এই ইটা দ্বারা আসলে এখানে বুঝাইতেছে, দেখো এটার উপরে একটা এই সাইন আছে না, এটা দ্বারা বোঝায় যে দিক, কোন দিকে কাজ করতেছে। তার মানে কি, গুণফল, এই গুণফল আকারে আমরা এমন একটা রাশি পাবো যেখানে দিক উপস্থিত। দিক উপস্থিত মানে রাশিটা কেমন রাশি হবে, ভেক্টর রাশি হবে। বাট উপরেরটাই কিন্তু কোনো দিক নির্দেশকারী কোনো কিছু ছিল না, এই জন্য এই গুণফলটা হবে স্কেলার। কিন্তু এই যে গুণফলটা আমি পাইলাম, এটা কি হবে, একটা ভেক্টর রাশি পাবো আমরা গুণফল আকারে, বুঝছো কিনা? আচ্ছা, এখন এই যে এফ সমান সমান এম এ, প্রশ্ন করছিলাম না যে এটা কি ডট গুণন নাকি ক্রস গুণন, কেউ পারো? দুইটার একটা না, কিভাবে হবে দেখো, এম তো ভর, ভর কি ভেক্টর রাশি? তোমার ভেক্টর গুণন হওয়ার জন্য তো প্রথমে দুইটা ভেক্টর রাশি তোমার কাছে থাকতে হবে। দুইটা ভেক্টর রাশির মধ্যেই হয় তুমি ডট গুণন করতে পারবা, নাহলে তুমি ক্রস গুণন করতে পারবা। কিন্তু তোমার কাছে যদি একটা স্কেলার রাশি দেওয়া থাকে, আরেকটা ভেক্টর রাশি দেওয়া থাকবে, এদের মধ্যে কিন্তু তুমি এই ডট গুণন বা ক্রস গুণন, সোজা কথা এই ভেক্টর গুণন তুমি করতে পারবা না। ওই সময় তোমার নর্মাল গুণ হবে। দেখো একটা নর্মাল গুণ যদি হয়, কথাটা একেবারে মাথার ভিতরে ঢুকাই রাখো, স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে যদি তুমি গুণ করো, তাহলে গুণফল আকারে অলওয়েজ তুমি ভেক্টর রাশিই পাবা। একেবারে মুখস্থ করে ফেলো।
বলো এই পর্যন্ত আমার মনে হয় না তোমাদের আর কারো কোনো জায়গায় ডাউট থাকতে পারে, তাই না? এখন শক্তির বিভিন্ন রূপ নিয়ে তো আমি কথা বললাম, ভালো কথা, মেন জিনিসটাই তো আলোচনা করা হয় না। শক্তির মধ্যে আরো কিছু জিনিসপাতি আছে, আমি তো ক্ষমতায় যাওয়া ধরছিলাম, মনেই ছিল না। শক্তির বিভিন্ন রূপের মধ্যে একটা হলো যান্ত্রিক শক্তি। কি? যান্ত্রিক শক্তি। লেখো যান্ত্রিক শক্তি, যার ইংলিশ হইলো মেকানিক্যাল এনার্জি। ইংলিশ লেখবা কিনা এটা তোমাদের ইচ্ছা। যান্ত্রিক শক্তি, ঠিক আছে? এই যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে। একটা হইলো বিভব শক্তি, বিভব শক্তি। আরেকটা রূপ কি কেউ বলতে পারো? হ্যাঁ ঠিক বলছো, গতি শক্তি, গতি শক্তি, ঠিক আছে। আচ্ছা এই যে বিভব শক্তি আছে, বিভব শক্তির ইংলিশ হলো, বিভব মানে হলো পটেনশিয়াল, তাহলে বিভব শক্তির ইংলিশ হবে পটেনশিয়াল এনার্জি। আর গতি শক্তি, গতি মানে হলো কাইনেটিক্স, ঠিক আছে। তাহলে গতি শক্তির ইংলিশ হবে কাইনেটিক এনার্জি। তাহলে বিভব শক্তির প্রতীক আকারে আমরা লিখতে পারি না, দেখো এটা তো একটা শক্তি, তাহলে এনার্জি ই দিলাম, আর বিভব মানে কি পটেনশিয়াল, তাহলে ই পি। আবার গতি শক্তির প্রতীক কি? গতি শক্তির প্রতীক যেহেতু শক্তি একটা, তার মানে এনার্জি, আগে ই দাও। গতি শক্তি তার মানে কাইনেটিক, তাহলে ই কে, ঠিক আছে, ছোট হাতের। ইপি মানে বিভব শক্তি, ই কে মানে গতি শক্তি। তাহলে এখন আমাদের যেটা জানতে হবে, যদি প্রশ্ন করে কেউ যে ভাইয়া বিভব শক্তি কোন দিকে কাজ করে, আচ্ছা বিভব শক্তি তো একটা শক্তি, তাই না? শক্তির কি কোনো দিক আছে? দিক নাই, তাহলে বিভব শক্তি কোনো দিকেই কাজ করে না। এটা একটা শক্তি, জাস্ট এর একটা মান আছে শুধুমাত্র, কোনো দিক নাই। বিভব শক্তি কেমন রাশি? এই ভাই শক্তি বিভব শক্তি তো সেমই। শক্তির একটা টাইপ হইলো বিভব শক্তি, তার মানে এখানে একক মাত্রা বলুক যাই বলুক না কেন, শক্তির যা যা ছিল বিভব শক্তি গতি শক্তিদের সবার সেম। বিভব শক্তির সংজ্ঞা আসলে আমার একটু স্পেসিফাই করে দিতে হবে। আমার সাথে সাথে তুমি মানে আমি বলতেছি, তোমরা লাগলে খাতায় লেখো। কোন বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থা বা অবস্থানে নিয়ে গেলে ওই বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, তাই বিভব শক্তি। একটা এক্সাম্পল দেই তাহলে একটু সহজ লাগবে বিষয়টা, ঠিক আছে? ধরো এই একটা তীর, তীর এরকম থাকে না, কেমন জানি, এই তীর কেমনে আঁকে? এরকমই তো মেবি আঁকে। আচ্ছা দাঁড়াও একটু মুছি। এটা আমার বানানো তীর, ঠিক আছে, আমার বানানো একটা তীর। এটা এখানে মনে করো আছে ধনুক, তীর ধনুক। এর হলো গিয়ে সেই যে রশি না জানি একটা দড়ি থাকে না এখানে লাগানো, যেটা ভাবেই করে। দেখো যখন এই ধনুকটা নিক্ষেপ করবে, ঠিক আছে, নিক্ষেপ করার সময় কি করবে? এই যে পিছনের যে দড়িটা তুমি দেখতেছো, এই দড়িটাকে কিন্তু টান দেবে, তাই না? এই দড়িটাকে মনে করো টান দেবে এই পর্যন্ত, এই পর্যন্ত। এই যে ধনুকটাকে দেখতেছো না, ধনুকটাকে এইখানে নিয়ে আসবে টান দিয়া, মানে এই যে রশিটার সাথে এইভাবে, বুঝছো তো? এই যে এইভাবে। আচ্ছা, তাহলে এই যে রশিটা বা দড়িটাকে কেন পিছনে টানলো? পিছনে টানলো কেন? অ্যান্সার দাও আমাকে। এই যে প্রথমে রশিটা কিন্তু এইভাবে ছিল, তাহলে এইটা হইলো ওর সাম্য অবস্থা, মানে যেই অবস্থায় ও থাকতে চায়, ওর স্বাভাবিক অবস্থা বা অবস্থান। এইটা থেকে পরিবর্তন করে একটা অন্য অবস্থা বা অবস্থানে নিয়ে গেছে, অন্য অবস্থা বা অবস্থানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার ফলে এই যে এই সিস্টেমটার মধ্যে কিছু পরিমাণে শক্তি সঞ্চিত হয়েছে, কিছু পরিমাণে শক্তি সঞ্চিত হয়েছে, এইটাই হইলো বিভব শক্তি। যেই মুহূর্তে এটা কিভাবে ছাইরা দেবে, ওই সময় এই ধনুকটা কিন্তু বাইর হয়ে একদম চলতে শুরু করবে। তার মানে কি ওই সময় এই যে সিস্টেমটার মধ্যে যত পরিমাণে বিভব শক্তি আছে, সব সব শক্তি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে গতি শক্তিতে। আমরা জানি শক্তির যেহেতু সৃষ্টি বা ধ্বংস নাই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হইতে পারে, তাই না? যেমন এই যে এখন মাথার উপর আমার ফ্যানটা চলতেছে কিভাবে? কারণ বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হইতেছে। আবার ওই যে একটা লাইট জ্বলতেছে কিভাবে? বৈদ্যুতিক শক্তিটা একসাথে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হইতেছে। আচ্ছা তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে কিনা অনেকে বিশ্বাস করতে পারো না, একটা কাজ করো, তোমার রুমে লাইটটা আছে না, একটু হাত দাও। ব্যথা পাইলে আমার দোষ নাই, এটা তোমাদের উপর আমি ছাইড়া দিলাম, ঠিক আছে? সংবিধি বোধ সতর্কীকরণ, আমার কথা যদি বিশ্বাস না হয়। তাহলে এই যে তীর ধনুক আমি দেখলাম এখানে, বুঝছো তাহলে বিভব শক্তি কিভাবে অর্জিত হইলো? আমার আসলে একটু সমস্যা হইতেছে, অটোমেটিক ভিডিওগুলো কেন জানি অফ হয়ে যায়, বুঝছো? এই জন্য আবার এই যে আমি এগুলো লিখছি কিন্তু তখন আমার ভিডিও অন ছিল না, কি একটা সমস্যা। যাই হোক, যেহেতু লেখা ফেলাইছে এখান থেকে আমি দেখাই।
যে বিভব শক্তির সূত্র কি, বিভব শক্তির সূত্র mgh। এখন এই সূত্রটা কিভাবে আসলো, ধরো ও আচ্ছা, এখানে একটা আমি তীর ধনুকের ছবি আঁকছিলাম না, তীর ধনুকটা দিয়ে কি বুঝাচ্ছিলাম, যে যখন আমার দড়িটা সাম্য অবস্থায় ছিল প্রথমে, সেখান থেকে আমি কিছু পরিমাণে বল প্রয়োগ কইরা রশিটাকে পিছনে আনছিলাম না। তা আমি যেহেতু কিছু পরিমাণে বল প্রয়োগ করছি, তার মানে আমি এখানে কিছু কাজ করছি, ওই কাজটা ধনুকের মধ্যে সঞ্চিত শক্তি হিসাবে ছিল, মানে বিভব শক্তি হিসেবে সঞ্চিত ছিল। তারপরে যখনই আমি রশিটা ছাইড়া দিলাম হাত দিয়া, তখন কিন্তু আমার যে ধনুকটা, সেই ধনুকটা ছুটতে শুরু করছে সামনের দিকে, মানে ওর মধ্যে কিন্তু গতিশক্তির সঞ্চার হয়েছে। ওই তীরের যে বিভব শক্তি সেইটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। বলো বুঝছো কিনা এখানে? এটা সহজ, এখানে কঠিন কিছুই নাই। আর এখানে আরেকটা এক্সাম্পল দেখো, এটা একটা স্প্রিং, একটা স্প্রিং মনে করো প্রাইমারিলি এইভাবে ছিল, ঠিক আছে, এইভাবে ছিল। তো এইটাকে আমি কিছু পরিমাণে বল প্রয়োগ করার মাধ্যমে একটু সংকুচিত করলাম, সংকুচিত কইরা কইরা এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে আমি মনে করো এটাকে এক্স পরিমাণে সংকুচিত করছি, কতটুকু, এক্স পরিমাণে, এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার সংকুচিত করলাম, অথবা তুমি প্রসারিতও করতে পারো চাইলে, ঠিক আছে। মনে করো প্রাইমারিলি এইভাবে ছিল, তুমি এটাকে প্রসারিত করে এই পর্যন্ত নিয়ে আসলা, এক্স মিটার প্রসারিত করলা, তখন কি হবে, তখন নর্মাল অবস্থায় স্প্রিংটা কিন্তু ছিল এরকম, এটা হলো ওর সাম্য অবস্থা বা স্বাভাবিক অবস্থা বা অবস্থানে, এখান থেকে তুমি পরিবর্তন কইরা ভিন্ন একটা অবস্থা বা অবস্থানে নিয়ে গেলা, তার ফলে এই স্প্রিং এর মধ্যে কিছু পরিমাণ কাজ করার সামর্থ্য সৃষ্টি হবে, মানে কিছু পরিমাণে শক্তি এখানে জমা হবে, সেই শক্তিটাই হইলো বিভব শক্তি, বা ইংলিশে বলে পটেনশিয়াল এনার্জি। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তির পরিমাণটা একটু খাতায় লেখো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইভেন বড় প্রশ্ন আসতে পারে। হাফ কে এক্স স্কোয়ার, এটা হইলো আমার কতটুকু বিভব শক্তি জমা থাকবে স্প্রিং এ। এ কে মানে কি, কে মানে হলো গিয়ে স্প্রিং ধ্রুবক, কে মানে কি স্প্রিং ধ্রুবক, এটা আমাদের কোশ্চেনে দেয়া থাকবে। এক্স মানে হলো কতটুকু সংকুচিত বা প্রসারিত করতেছো, ঠিক আছে, কতটুকু সরণ হইতেছে আমার স্প্রিং এর, সরাইতেছো আর কি। এগুলো কিন্তু অবশ্যই সবকিছু এসআই এককে বসানো লাগবে। যেমন এখানে যে এমজিএইচ, এখানেও কিন্তু সবকিছু তোমার এসআই এককে বসানো লাগবে। তোমার যদি গ্রামে ভর দেওয়া থাকে, তখন কিন্তু গ্রামে দেওয়া ভরটাকে তোমার কেজিতে কনভার্ট করে নিতে হবে। তোমার যদি সেন্টিমিটারে হাইট দেওয়া থাকে, তখন কিন্তু ওই সেন্টিমিটার থেকে তোমার মিটারে কনভার্ট করে নিতে হবে। আশা করি এতটুকু বেসিক তোমাদের আছে। এখন এই হাফ কে এক্স স্কোয়ার সূত্রটা আমার মুখস্থ করে ফেলবো। এটা কি, এটা হলো গিয়া স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তির সূত্র। আরেকটা লেখো, স্প্রিং এ আমি যে বল প্রয়োগ করছি, আমার প্রয়োগকৃত বলের পরিমাণ হইল এফ সমান সমান কে এক্স। এটা হলো আমি স্প্রিং এর উপর কতটুকু বল প্রয়োগ করতেছি। এই কে হইল গিয়া স্প্রিং ধ্রুবক, আর এক্স মানে হইলো কতটুকু সংকুচিত বা প্রসারিত আমরা করতেছি, ঠিক আছে। এটা হলো গিয়ে আমার দ্বারা প্রয়োগকৃত বল, আমি এদিকে লিখি যে আমি, এফ আমি, মানে আমি কতটুকু বল প্রয়োগ করতেছি। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি, আমি যতটুকু বল প্রয়োগ করবো স্প্রিং এর উপর, স্প্রিং কিন্তু আমার দিকে সেম পরিমাণে বল প্রয়োগ করবে, জাস্ট বিপরীত দিকে, তাই তো। তাহলে আমি কিন্তু বলতে পারি যে এফ স্প্রিং এর মান কত হবে, মান কিন্তু হবে কে এক্স সমান, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা ভিন্ন দিকে হইতেছে, তুমি এদিকে প্রয়োগ করলে, তুমি এদিকে বল প্রয়োগ করলে স্প্রিং তোমার উপরে এই দিক বরাবর বল প্রয়োগ করবে, সো এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে, বুঝছো। এটা হলো আমি স্প্রিং এর উপর কতটুকু বল প্রয়োগ করতেছি, আর এটা হলো স্প্রিং আমার উপরে কতটুকু বল প্রয়োগ করতেছে, আর এটা হলো আমি যে বলটা প্রয়োগ করতেছি তার ফলে স্প্রিং এর মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত অবস্থায় আছে। এখন আরেকটা এক্সাম্পল দেখো, এই যে একটা বস্তু, এই বস্তুটা স্বাভাবিক অবস্থা বা অবস্থান ছিল এদিকে, এটা একটা এম ভরের বস্তু। আমরা জানি এই বিশ্ব জগতে দুইটা বস্তু কণা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, এটাকে আমরা কি বলি, মহাকর্ষ বল। যেমন তোমার কলম আর পেন্সিল, এদের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা বলবো মহাকর্ষ বল, তৃতীয় অধ্যায় থেকে শিক্ষা আসছি। কিন্তু যদি আমি যে দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করতেছি, তার একটা যদি পৃথিবী হয়, তার মানে ধরো পৃথিবী আর তোমার কলমের মধ্যে যে আকর্ষণ, এইটাকে আমরা বলবো স্পেশাল ধরনের মহাকর্ষ বল, অভিকর্ষ বল, অথবা মাধ্যাকর্ষণ বলও বলা যেতে পারে। তাহলে আমি তোমাকে কিছু প্রশ্ন করি, ধরো তুমি আর তোমার কলমের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা কি বলবো, মহাকর্ষ বল। তোমার খাতা আর তোমার চেয়ারের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা কি বলবো, মহাকর্ষ বল। কিন্তু তোমার চেয়ারের সাথে পৃথিবীর যে আকর্ষণ, এটাকে আমরা হ্যাঁ মহাকর্ষ বলও বলবো, পাশাপাশি কি বল বলতে পারি, স্পেশালি আমরা অভিকর্ষ বল বলবো,
অথবা মাধ্যাকর্ষণ বলও বলতে পারি। তোমার লাইটের সাথে, রুমের লাইটের সাথে পৃথিবীর যে আকর্ষণ, এটা কি? এটা একই সাথে মহাকর্ষ বল, অভিকর্ষ বল, মাধ্যাকর্ষণ বল। বুঝছো? আচ্ছা, তাহলে তোমার মোবাইলের সাথে তোমার যে আকর্ষণ, এটা কি অভিকর্ষ বল হবে? কখনোই না, এটা মহাকর্ষ বল। এখন এই যে আমি অভিকর্ষ বল বলতেছি, অভিকর্ষ বলই আসলে কোনো একটা বস্তুর ওজন। আমরা যে বলি ওজন কত, ওজন কত, ওজন 40 কেজি 50 কেজি, এটা সত্য না, এটা ওজনই না, এটা হলো গিয়ে ভর। ঠিক আছে, তোমার ভর 40 কেজি, তোমার ভর 70 কেজি, তোমার ভর 50 কেজি, কিন্তু এটা ওজন না। ভর মানে কি? কোন একটা পদার্থ, মানে কোন একটা বস্তু যতটুকু পদার্থ নিয়ে গঠিত, ওই পরিমাণটাই হইলো ওই বস্তুর ভর। বাট ওজন কি? ওজন হইলো ওই বস্তুটার, ওই বস্তুটাকে পৃথিবী যেই বলে আকর্ষণ করতেছে, ওই বস্তুর উপরে যে অভিকর্ষ বলটা কাজ করতেছে পৃথিবীর দ্বারা, সেটাই ওজন। ঠিক আছে, আমরা যদি কোনো বস্তুর ভর জানি, সেখান থেকে ওজন খুব সহজেই বের করতে পারি। শুধুমাত্র জি এর সাথে গুণ করবা। জি এর মান কত? 9.8। ধরো কোন একটা বস্তুর ভর যদি হয় এম কেজি, তাহলে ওই বস্তুটার ওজন হবে এম এর সাথে তুমি জি গুণ কইরা এফ হবে। ঠিক আছে, এফ সমান সমান এম জি। যেমন কোন একটা বস্তুর ভর যদি 100 কেজি হয়, এর সাথে 9.8 গুণ করলে আমার ওজন আসবে কত? 980 নিউটন। তাহলে তোমার ওজন কিন্তু 100 কেজি না, তোমার ওজন কত? 980 নিউটন। ওজন যেহেতু এক ধরনের বল, তাই ওর একক কিন্তু হয়েছে কি? নিউটন, কেজি কিন্তু না, নিউটন। আর ভরের একক হইলো গিয়া কেজি। এই পর্যন্ত আছে, দেখি রেকর্ডটা ঠিকভাবে হইতেছে কিনা। সো ফার গুড, কোনো সমস্যা হয় নাই। তো এই যে বস্তুটা আমি দেখতেছি, এই বস্তুর ভর কত? বস্তুর ভর হলো এম কেজি। তাহলে এই বস্তুটাকেও নিশ্চয়ই পৃথিবী নিজের দিকে আকর্ষণ করতেছে। কত বলে আকর্ষণ করবে? এম জি বলে আকর্ষণ করবে। ওই যে এম এর সাথে তুমি জি গুণ করে, এটা তো প্রত্যেকটা বস্তুর ওজন কিন্তু এম জি। ঠিক আছে, আবার তুমি যদি এই বস্তুটাকে কি করলে, এই বস্তুটাকে এইখান থেকে উঠাইয়া এইখানে নিয়ে আসলা, তুমি বস্তুটার নিচের দিকে কিন্তু এই বলটা কাজ করতেছে। তাহলে এই বলের বিপরীতে তোমার কিন্তু এতটুকু বল আসলে প্রয়োগ করা লাগতেছে। ঠিক আছে, তুমি এতটুকু বল প্রয়োগ করতেছো, উপরের দিকে প্রয়োগ করতেছো। আর আমার উপরের দিকে সরণ হইতেছে কত? এইচ মিটার। ঠিক আছে, এইচ এর মান হইতে পারে 7 মিটার, 8 মিটার, 10 মিটার, যে কোনো কিছু হইতে পারে, আমি ধরলাম এইচ মিটার। তাহলে দেখো কাজের সূত্র কি? কাজের সূত্র হলো গিয়া, তুমি এই বস্তুটাকে যেখান থেকে এখানে আনতেছো, অবশ্যই কিছু পরিমাণে কাজ করতেছো, সেই কাজের পরিমাণটা আমরা এখন বের করব। কারণ তুমি যতটুকু কাজ করবা, ওইটাই কিন্তু এখানে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। আমি এখন বিভব শক্তি ইপির যে সূত্র, এটার প্রতিপাদনটা দেখাবো কিভাবে এমজিএইচ হইলো, তাই না? দেখো ডাব্লিউ সমান সমান এফ এস। গুড। এফ এর মান কত? আমি কতটুকু বল প্রয়োগ করতেছি? এমজি পরিমাণে বল প্রয়োগ করতেছি, এই যে এমজি। আবার সরণ কতটুকু হলো? সরণ মনে করো হইলো এই যে এইচ মিটার, তাহলে এই হলো এইচ। তাহলে এই যে এম জি এইচ, এটাই হইলো আমি কতটুকু কাজ করছি। এখন আমি যতটুকু কাজ করছি, সেটাই কিন্তু বিভব শক্তি হিসেবে সঞ্চিত আছে, তাই আমি কাজের জায়গায় লিখে দিলাম ইপি বা পটেনশিয়াল এনার্জি। এবার কি বুঝছো কিভাবে? এটা হলো কি বিভব শক্তির সূত্র, আর এটা আমাদের স্টার, এটা আমাদের মুখস্থ জানা লাগবে, খুবই ইম্পর্টেন্ট বিভব শক্তির সূত্র। এখানে কিন্তু কারো কোনো সমস্যা থাকার কথা না। বিভব শক্তি রিলেটেড যত কিছু আছে আমি ক্লিয়ার করতে পারছি বেশিরভাগ। এখন আমার একটু গতিশক্তি সম্পর্কেও জানতে হবে, তাই না? বিভব শক্তি আমরা যথেষ্ট জানিয়ে গেছি, এখন একটু গতিশক্তি নিয়ে আলোচনা করতেছি। দেখো গতিশক্তি নামই যেহেতু গতিশক্তি, তাহলে গতিশক্তি কাকে বলে এই সংজ্ঞাটা তুমি পারবা না? সংজ্ঞাটা হলো, সবাই একটু খাতায় লেখো, কোনো বস্তুর গতির কারণে, কোনো বস্তুর গতির কারণে উক্ত বস্তুর মধ্যে যতটুকু কাজ করার সামর্থ্য অর্জিত হয় তাই গতিশক্তি। কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যতটুকু কাজ করার সামর্থ্য অর্জিত হয় তাই কি? গতিশক্তি। গতিশক্তির ইংলিশ কি? কাইনেটিক এনার্জি। এগুলো কিন্তু একটু আগে বলছি আমি। আর তাহলে গতিশক্তির প্রতীক কি? গতিশক্তির প্রতীক ই কে। এখন গতিশক্তির সংজ্ঞাও বললাম, আর গতিশক্তির সূত্র কি এটা একসাথে বইলে দিই, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। দেখো ভাইয়া, এইটার কিন্তু প্রমাণ আছে, তুমি চাইলে আমি প্রমাণটা কইরা দিতে পারি, তবে যেহেতু ওয়ান শট ক্লাস, আমার মনে হয় প্রমাণটার দরকার নাই খুব একটা। ধরো একটা বস্তু এইভাবে
একটা এম ভরের বস্তু, বস্তুটার ভর কত এম কেজি, এম ভরের একটা বস্তু, এ মনে করো ইউ বেগে চলতেছিল, হ্যাঁ ইউ হইতে পারে 3 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড, যে কোনো কিছু হইতে পারে। এখন এই বস্তুটাতে তুমি কিছু পরিমাণে বল প্রয়োগ করলা, কি করলা, বল প্রয়োগ করলা। এখন বল প্রয়োগ করলা, ধরো বস্তুটা এদিকেই যাইতেছিল, তুমি এই দিক বরাবরই বল প্রয়োগ করলা। তার মানে তুমি যে কাজটা করতেছো, কাজটা কিন্তু ধনাত্মক কাজ। অর্থাৎ এই বস্তুটার আগে এর মধ্যে যতটুকু শক্তি সঞ্চিত ছিল, তোমার কাজ করার পরে এর মধ্যে আরো এক্সট্রা কিছু শক্তি সঞ্চিত থাকবে, তাই তো? যেহেতু তুমি বল প্রয়োগ করতেছো গতির দিকে, তাহলে ওর যে বেগ আগে ছিল, এই বেগের মান কিন্তু আরো বাইরে যাবে। সেম কিন্তু থাকবে না, বল প্রয়োগ করতেছো মানে এখানে ত্বরণের সৃষ্টি হবে, ত্বরণ মানে বেগের পরিবর্তন, তার মানে ইউ মিটার পার সেকেন্ড আর থাকবে না, এখন চেঞ্জ হয়ে আরো বাড়বে। বাড়তেও পারে কমতেও পারে, বাট এখানে যেহেতু দেখো গাড়িটা এদিক বরাবরই চলতেছিল, আমি এদিক বরাবরই বল প্রয়োগ করছি, ফলে ওর বেগটা বাড়বে। আমি যদি বিপরীত দিক থেকে বলটা প্রয়োগ করতাম তাহলে ওর বেগটা কমে যেত। তাহলে ধরো এখন বল প্রয়োগ করার পরে ওর ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ওর ভর আগেও 5 কেজি, এখনো 5 কেজি ধরে নি, তাহলে ওর শেষ বেগ মনে করো হইলো ভি, কত হইলো, ভি হইলো। তাহলে ওর প্রথম অবস্থায় দেখো তো আমি কতটুকু কাজ করছি, আমি যতটুকু কাজ করছি সেটাই তো মানে ওর গতিশক্তি বাড়ছে, তাই না? এটা ভবিষ্যতে আসলে তোমরা শিখবা, কাজ শক্তি উপপাদ্য নামে একটা জিনিস আছে, তখন শিখবা। আপাতত তোমরা খাতা জাস্ট এটা লেখা রাখো। মনে করো ওর আগে গতিশক্তি ছিল কত, হাফ এম ইউ স্কোয়ার, আগে ছিল এই গতিশক্তি, এর সাথে তুমি কিছু পরিমাণে বল প্রয়োগ করছো, কিছু পরিমাণে বল প্রয়োগ করছো। এখন ধরো তুমি এফ বল যে প্রয়োগ করছো, তাতে আমার সরণ হয়েছে এস মিটার, সরণ হয়েছে কত, এস মিটার, সরণ হয়েছে এস মিটার, ঠিক আছে? মনে করো এখান থেকে তুমি বল প্রয়োগ করা শুরু করছো, যখন এখানে আসছে তুমি বল প্রয়োগ করা থামাই দিছো, আমি মাইপে দেখলাম যে এতটুকু হয়েছে যাইয়া এস মিটার। তাহলে আমি কতটুকু, যে বল প্রয়োগের মাধ্যমে আমি তো কিছু পরিমাণে কাজ করছি, কাজের পরিমাণ কত, ডাব্লু সমান সমান আমরা জানি এফ এস। কাজ করার পরে দেখো ওর বর্তমানে গতিশক্তি কত, সূত্র অনুসারে হাফ এম ভি স্কোয়ার। এই যে এফএস লিখলাম, এইটাই কি, এফএস হলো কি ডাব্লু, তাই না? এফএস মানে কি ডাব্লু, তো ডাব্লু সমান সমান, আমি একসাথে এই জিনিসটাকে সমান চিহ্নের এই পাশে যদি লিখি, তাহলে বলো তো আমি এইভাবে লিখতে পারি কিনা, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, বলো আমি লিখতে পারি কিনা? এটাকে বলে কাজ শক্তি উপপাদ্য। কি বলে? কাজ শক্তি উপপাদ্য। আর আমার এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের জানাটা জরুরি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখো, ধরো বস্তুটা এখানে ছিল, এই বস্তুটার ভর হলো কি এম কেজি, হ্যাঁ। এখন এই বস্তুটা স্থির অবস্থায় ছিল, কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, মানে কি আমার আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। সেইখান থেকে বস্তুটার উপরে আমি কিছু পরিমাণে বল প্রয়োগ করলাম, কি করলাম, আবার আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার মাধ্যমে আমি কিছুটা কাজ করলাম, ঠিক আছে, ধনাত্মক কাজ করলাম। ধনাত্মক কাজ করলে ধরো এখানেও সরণ হইলো কি এস মিটার, আমি এখান থেকে শুরু করে ঠেলতে 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 এই পর্যন্ত নিয়ে আসছি, তারপর আমি ঠেলা বন্ধ করে ছাইড়ে দিছি, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমার দৈর্ঘ্যটা কত হয়েছে, ধরো এস মিটার। তাহলে আমি বল প্রয়োগ করলাম এফ নিউটন, আর সরণ হইলো এস মিটার। তাহলে আমি কতটুকু কাজ করলাম, আমি কাজ করলাম ডাব্লু সমান সমান এফ এস। বলো এতটুকুতে তোমাদের কারো সমস্যা হয়েছে কিনা বুঝতে, কিছু সমস্যা হওয়ার কথা না। এখন এই যে এফ পরিমাণে বল প্রয়োগ করে, ওর বেগ আগে ছিল 0 মিটার পার সেকেন্ড, কিন্তু পরবর্তীতে ওর মনে করো বেগ হয়েছে ভি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? পরবর্তীতে বেগ হয়েছে কত, পরবর্তীতে আমার বেগ হয়েছে ভি মিটার পার সেকেন্ড। তাহলে লক্ষ্য করো, আর আমি কতটুকু বল প্রয়োগ করছি, এখানে যে আমি বলটা প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে ধরো আমার ত্বরণের সৃষ্টি হইলো এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হইলো। তাহলে এফ সমান সমান আমি কি লিখতে পারি না, এফ সমান সমান এম এ ইন্টু এস। এটা তো আগে আমরা জানি যে এফ সমান সমান কি এম এ, আমাদের এটা সূত্রটা কিন্তু লিটারালি মুখস্থ প্রত্যেকের, তাই তো? আচ্ছা, এম ভরের বস্তুর উপর বল প্রয়োগ কইরা এ ত্বরণের সৃষ্টি করছি, ঠিক আছে? আচ্ছা, এস সরণ পরিমাণ নিয়ে গেছি। এখন আমরা যারা দ্বিতীয় অধ্যায় শিখছি, দ্বিতীয় অধ্যায় একটা সূত্র ছিল, দ্বিতীয় অধ্যায় সূত্রটা ছিল এরকম যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল, এটা কি সমবেগে অ্যাপ্লিকেবল? এই সমবেগে অ্যাপ্লিকেবল হইলে এই এর মান তো ত্বরণ, এ তো শূন্য, সমবেগে কি ত্বরণ থাকে কোনো, শূন্য না।
তাহলে এটা কিন্তু সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে কিন্তু সমত্বরণই হয়েছে, এটা কিন্তু সমবেগ না। তুমি কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করতেছো, তার মানে কি এখানে কন্টিনিউয়াসলি ত্বরণ হইতেছে, সমত্বরণ। তুমি সমান পরিমাণে বল প্রয়োগ করতেছো, এমন না যে এই পয়েন্টে তুমি 10 নিউটন প্রয়োগ করতেছো, একটু সামনে তুমি বা 20 নিউটন প্রয়োগ করতেছো, না, তুমি এই থ্রু আউট দ্য রোড তুমি কিন্তু এফ নিউটন বলই প্রয়োগ করতেছো। বা ধরো তুমি পুরো রাস্তা জুড়ে 10 নিউটন বলই প্রয়োগ করতেছো, সমবল। আচ্ছা, যাই হোক, তো এখন এই সূত্র থেকে আমি, দেখো এখানে এএস আছে, এখানেও এএস আছে, আর ইউ স্কোয়ার এই অঙ্কে আমার আদিবেগ কত, 0 মিটার/সেকেন্ড না, তাহলে আমি ইউ স্কোয়ার কিন্তু আমার 0 হয়ে যায়। তাহলে আমার থাকে কি ভি স্কোয়ার সমান সমান 2as। তাহলে আমি কি লিখতে পারি যে ভি স্কোয়ার বাই 2 সমান সমান এস। এস এর ভ্যালু কি ভি স্কোয়ার বাই 2 না, বলো তো? তাহলে এখন এই এস এর জায়গায় আমি এর ভ্যালুটা বসাই দিই ভি স্কোয়ার বাই 2। এটাকে একটু সুন্দর করে দেখো তো আমি এভাবে লিখতে পারি কিনা, যে হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি। তো এই যে তুমি কাজ করলা, কতটুকু কাজ করলা, তুমি কাজ করলা এত পরিমাণ, হাফ এম ভি স্কোয়ার পরিমাণ। এখন তুমি যতটুকু কাজ করলা সেই কাজ এই বস্তুটার মধ্যে কি হিসাবে আছে, এই বস্তু কিন্তু বিয়োগ শক্তি না, এই বস্তুটা কি, এই বস্তুটার মধ্যে গতি শক্তি হিসেবে সঞ্চিত আছে। তার মানে তুমি কিন্তু লিখতে পারো যে ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এইটাই এই সূত্রের প্রতিপাদন, যে কিভাবে এই হাফ এম ভি স্কোয়ার আমি লিখছি, এটাও দেখাই দিলাম। তুমি চাইলে অন্যভাবেও দেখাইতে পারতা, তাই না? এস এর কি, শুধুমাত্র এস এর একটা সূত্র আমরা জানি, সূত্রটা কি, সূত্র হইল সমত্বরণের ক্ষেত্রে এস সমান সমান আমি লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বলো লিখতে পারি কিনা? তারপরে যেহেতু আমার আদিবেগটা 0 মিটার/সেকেন্ড, ইউটি কিন্তু ভ্যালু 0 হয়ে যায়, তাহলে আমার থাকে শুধুমাত্র হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। পরবর্তীতে দেখো হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার। না, এইভাবে করলে আসলে একটু কষ্ট হয়, আমার মাথায় হঠাৎ করে আসছিল কেন জানি এরকম করার কথা। দেখো তারপরে এই যে এ স্কোয়ার টি স্কোয়ার আসছে, তুমি কিন্তু চাইলে এই এটি দিয়া হোল স্কোয়ার দিতে পারো। আবার দেখো ইকুয়ালস টু হাফ এম। এখন এটি আমি একটা সূত্র জানি, পড়ছি দ্বিতীয় অধ্যায়, ভি সমান সমান ইউ প্লাস এটি। যেহেতু এখানে আমার আদিবেগটা 0 মিটার/সেকেন্ড হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু ভি সমান সমান এটি। তাহলে এটির জায়গায় তুমি কিন্তু ভি লিখতে পারো, আর এটার উপর একটা স্কোয়ার ছিল। এইভাবে তুমি দেখাইতে পারো, তবে আমার মনে হয় একটু আগে আমি যেটা করাইছি ওইটা একটু বেশি ইজি, ঠিক আছে? ওইভাবে করার চেষ্টা করবা। তো এই ছিল আমাদের সূত্রের প্রতিপাদন, গতিশক্তি। এই যে সূত্রটা আমি লিখলাম কিভাবে আসলো। এখন আমার কিছু অঙ্ক দেবে পরীক্ষায়, এই অঙ্কগুলো যদি তুমি পারো তাইলেই মনে করো তুমি কেল্লাফত। ধরো আমি কিছু আইডিয়া দেই, এটা একটা গতি চ্যাপ্টারের অঙ্ক। একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে, ঠিক আছে, এই যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা ধরো 30 মিটার/সেকেন্ড বেগে। 30 মিটার/সেকেন্ড বেগে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। শোনো, আমরা এই 19 লেভেলে যে ম্যাথগুলো করব, উপরের দিকে নিক্ষেপ করবে, এগুলো কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে হবে। এমন না যে আমি এখান থেকে নিক্ষেপ করবো ওই সামনে যাবে, না, ওইটা হইতে পারবে না। হবে কি, আমি এখান থেকে নিক্ষেপ করব, ওইটা আবার আমার এখানেই আসবে, খাড়া উপরের দিকে। কারণ তুমি যখন এই যে অ্যাঙ্গেল হয়, মনে করো এখান থেকে ক্যাচ মারে না, ক্যাচ এভাবে যে সামনে পাক্কা মারে, ওই সময় কিন্তু এখানে অন্য একটা জিনিস কাজ করবে। আমরা 11-12 যখন উঠবো, প্রাস নামে একটা জিনিস আছে, ওই সময় এই জিনিসটা শিখবো। প্রাসের কনসেপ্ট লাগবে, আমাদের 9-10-এ সেটা নাই। 9-10-এ শুধুমাত্র আমরা ধরো একটা বস্তু এখানে ছিল, এই বস্তুটাকে আমি খাড়া উপরের দিকে এভাবে উপরে নিক্ষেপ করছি, বা বাংলা বরিশালের ভাষায় বলে পাক্কা মারছি, ঠিক আছে, উপরে পাক্কা মারছি, জানি না বাংলাদেশের অন্য কোথাও বলে কিনা। তো এই যে উপরে নিক্ষেপ করছে, নিক্ষেপ করার ফলে তোমাকে জাস্ট বলবে যে এইটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বা সর্বোচ্চ কত সরণ ঘটবে, ঠিক আছে? তোমার হাইটটা বের করতে হবে, এইচ সমান সমান ওয়াট। এই হাইটটাকে বড় হাতের হাইট দিয়েও এইচ দিয়েও প্রকাশ করে। যাই হোক, এখন এইচ এর একটা সহজ সূত্র আছে, তোমার যদি এই টাইপের ম্যাথ এমসিকিউতে দেয় তাহলে কিভাবে করবা, খুবই সহজ, এইচ সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2জি, এই সূত্রের মাধ্যমে করবা। এখন অনেকে মনে করতে পারে যে ভাই দেখো এই সূত্রের মধ্যে আমার কিন্তু আদিবেগ ইউ স্কোয়ার আছে, এই যে আমার আদিবেগটা কিন্তু দেওয়া আছে, এই যে 30 মিটার/সেকেন্ড। এই তোমার এই যে জি মান কত 9.8, তো 2 এর সাথে 9.8 গুণ করলে কত হয় 19.6। আর ইউ এর মান কত 30 এর স্কোয়ার কত 3 3 আর 9 আর 2টা 0। এখন তুমি এইটাকে যদি ভাগ করো তাহলে তোমার একটা অ্যান্সার চলে আসবে, ওই অত সর্বোচ্চ অত মিটার উচ্চতায় উঠবে। সর্বোচ্চ অত মিটার উচ্চতায় ওঠার পরে কি হবে, অত মিটার উচ্চতায় ওঠার পরে বস্তুটা থাইমা যাবে, মানে বস্তুর ওই সময় বেগ হয়ে যাবে 0 মিটার/সেকেন্ড, তখন আর বস্তু উপরে উঠতে পারবে না,
ওই ওই উচ্চতাটাই হাইয়েস্ট। এরপরে কি করবে, আর তো উপরে উঠতে পারবে না, তাহলে বলে এখন একটু নিচে নামা যাক, তাহলে ওই সময় বস্তুটা নিচে পড়া শুরু করে দেবে। বলো বুঝছো কিনা, কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেটারে মানটা বসাও। আমার হাতের কাছে ক্যালকুলেটর নাই, মান বসালেই তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে আশা করি। এরপরে কি আছে? আচ্ছা হ্যাঁ, এই সূত্রটা কিভাবে আসলো তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে। এটা কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখছি, একটা সূত্র আছে না, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা প্লাসও বসে, আবার মাঝে মাঝে মাইনাসও বসে। যখন একটা বস্তু উপরের দিকে যাইতে থাকবে তখন কিন্তু আমরা ইউ স্কোয়ার মাইনাস 2gh বসাই, আর যখন একটা বস্তু আমার নিচের দিকে পড়তে থাকবে পরন্ত বস্তু, তখন কিন্তু আমরা প্লাস 2gh বসাই। এখন আমি যে প্রশ্নটা দিছি, এই প্রশ্নে আমার বস্তুটাকে উপরের দিকে উঠতেছে না মেইনলি, আমি চাইছি কি যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার মানে আমি কিন্তু উপরের দিক নিয়ে কাজ করতেছি। তাইলে আমার এখানে কিন্তু ইউ স্কোয়ার মাইনাস 2gh লিখতে হবে, বুঝছো? এই মাইনাসটা আসলে কেন আসলো, কারণ, আচ্ছা কারণ দরকার নেই, দেখো এই যে আমার ভি শেষ বেগটা কত, দেখো আমার আদি বেগ হলো গিয়ে 30 মিটার/সেকেন্ড। এই 30 মিটার/সেকেন্ড বেগে উপরে ওঠা শুরু করছে, উঠতে 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 একেবারে টপ পজিশনে ওর বেগ কত হয়ে যাবে বললাম না একটু আগে, বেগ তো থাকবেই না, 0 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ইউ স্কোয়ারের ভ্যালু কিন্তু হয়ে যাবে 0। আচ্ছা ইউ স্কোয়ারের ভ্যালু যদি 0 হয়, তাহলে আমি কি বলতে পারি না যে 2gh, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন ইউ এইচ এর মান কত আসবে, এইচ সমান সমান, ও সরি সরি, এই অঙ্ক আমি তো ইউ স্কোয়ার 0 বানাই দিছি, এই জন্যই তো ঝামেলা হয়েছে। ইউ স্কোয়ার 0 না তো, ভি স্কোয়ারের মান 0, তাই না? এই যে শেষ বেগটা 0 হয়ে গেছে, তাহলে এই ভি স্কোয়ার কিন্তু 0। ভি স্কোয়ার যদি 0 হয়, তাহলে আমি দেখো পরবর্তী লাইনে পক্ষান্তর করে লিখতে পারি না যে ইউ স্কোয়ার সমান সমান 2gh, বলো লিখতে পারি কিনা? তার পরবর্তী লাইনে আমি কি এটা লিখতে পারি যে এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g, উভয় পক্ষকে 2g দ্বারা ভাগ করে পাই, এই যে এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g। এইভাবে এই সূত্রটা আসছে। আমার এমসিকিউতে যদি আসে, একদম শর্টকাট এই সূত্র বসাইয়া তুমি ডিরেক্ট হাইট বের করে ফেলবা। আর যদি রিটেনে আসে, 3 মার্কের জন্য আসার একটা সম্ভাবনা আছে, এরকম কিন্তু অঙ্কগুলো খুবই কমন সৃজনশীলে, ওই সময় এভাবে সূত্র প্রতিপাদন কইরা এখানে আসবা। বলো বুঝছো কিনা? এখন আরেক টাইপের ম্যাথ আমি দেই, এগুলো হলো কি সৃজনশীলের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলবে যে কোন পজিশনে বা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, অথবা মাঝে মাঝে দেবে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, 3/1 হবে, 2/3 হবে, 5/7 হবে, অনেক কিছু দিতে পারে। সব কয়টা আমরা পারবো। তার আগে কিছু টার্ম আমার আগে বোঝা জরুরি। 5/2 মানে বোঝো, 5/2, এই যে 5/2 আর এটাকে কিন্তু বাংলায় বলে কি, বাংলায় বলে 2/5। তাহলে আমি যদি বলি 4/7, 4/7 মানে কি, 4/7 মানে 7/4। ঠিক আছে, 5/2 বা সরি 3/4, এই যে 3/4 বা 3/4, মানে নানাভাবে উচ্চারণ করা যায়। বাংলাটাকে কি বলবো, বাংলায় বলবো 4/3, অথবা আমরা বলতে পারি 3/4। বুঝছো, 3/4। এটাকে কি বলবো আমরা, 5/6 বা 6/5। এগুলা কেন শিখেলাম, এগুলো আমার এই বিভব শক্তি গতিশক্তি রিলেটেড অঙ্কগুলাই দিতে পারে, বুঝছো? আরেকটা জিনিস আছে, সেটা হলো অনুপাত। অনুপাতের কনসেপ্টটা আমার লাগবে, সেটা মনে করো এই যে 3:2, এটাকে কি বলে, 3:2। তার মানে কি, তার মানে হলো প্রথমটা এই যে 3 দেখছো, উপরে 3 নিচে 2, যেটা প্রথমে থাকবে সেটা উপরে, যেটা পরে থাকবে সেটা নিচে। তাহলে যদি বলতো যে 4/3, এটাকে কি লিখবো, 3:4। এই যে 7/4, এটাকে কি লিখতে পারি, 4:7। এটাকে কি লিখতে পারি, 2:5। এটাকে কি লিখতে পারি, 5:6। বলো বুঝছো কিনা অনুপাতটা? এগুলা কেন বুঝাইলাম, এটা খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। আমাদের বলবে যে ভূপৃষ্ঠ থেকে, মনে করো আমি একটা অঙ্কই তোমাদেরকে দেই, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়
মনে করো বললো যে বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। বিভব শক্তি গতি শক্তির 4 গুণ হবে। এই টাইপের ম্যাথ কিন্তু ভাই খুবই সহজ, ঠিক আছে। আমি মনে করো একটা চিত্র আঁকি, তাহলে ভালো বুঝতে পারবা। একটা বস্তু মনে করো এইখানে আসে, এইখানে এই বস্তুটা এইখান থেকে আমি তাকে ছাইরা দেব, সে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকবে বিনা বাধায়, বিনা বাধায় মুক্তভাবে পড়তে থাকবে, কোনো বাধা কিন্তু থাকতে পারবে না, ঠিক আছে। যদি বিনা বাধায় সে মুক্তভাবে পড়তে থাকে, তাহলে এই যে বলছে কি বিভব শক্তি গতি শক্তির 4 গুণ হবে। দেখো এটা আমি আগে সমীকরণটা সাজাবো, সমীকরণটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি কি হবে, বিভব শক্তি হবে গতি শক্তির 4 গুণ। তার মানে গতি শক্তির সাথে তুমি যদি 4 গুণ করো তাহলে তুমি বিভব শক্তি পাবা, ঠিক আছে। তাহলে বিভব শক্তি তুমি কখন পাবা, তুমি পাবা যখন তুমি গতি শক্তির সাথে 4 গুণ করবা। এই লাইনটাই অনেকে লিখতে পারে না, অনেকে এইখানে 4 গুণ দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমার অঙ্কটা যাবে। তার মানে কি, তোমার এই অঙ্কগুলো পারতে হলে প্রথম শর্ত তোমার বাংলাকে পারতে হবে। যে বাংলা রিডিং পড়তে পারে না সে অঙ্ক পারবে না, বুঝছো। তাহলে বিভব শক্তি গতিশক্তির 4 গুণ, যদি বলতো যে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ, তাহলে কিন্তু গতিশক্তির সাথে 3 গুণ করলে আমরা বিভব শক্তিটা পাইতাম। যদি বলতো যে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তখন কিন্তু উল্টো হইতো, তখন আমরা গতিশক্তি সমান সমান কি বিভব শক্তি গুণ 2 লিখতাম। তোমার বুঝতে হবে ভাই, মুখস্থর কিছু না, রিডিং পড়বা, রিডিং শুধু, আর কিছু না। তাহলে যে বিভব শক্তি, বিভব শক্তির সূত্র আমরা জানি না, বিভব শক্তির সূত্র হলো mgh, ঠিক আছে। একটা তুমি আর আমি একটা সংক্ষেপ, একটা মানে শর্টকাট দিয়ে দিই। একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে, উপর থেকে নিচে পড়তেছে, ধরো আমার এই যে হোল হাইট, এই হোল হাইট ধরো হলো কি আমার কত ধরবো, আচ্ছা এটাকে এইচ না ধরি, আমরা এক্স ধরবো, ধরো বুঝাইতেছি। আমার এই যে ফুল হাইট, এই মাটি থেকে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত, মানে যেখান থেকে আমি ছাইরা দিছি, এই মোট মনে করো এইচ মিটার, ঠিক আছে, মোট এইচ মিটার। তাহলে এখানে আমার প্রশ্নে বলছে কি যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এই জিনিসটা হবে, এই জিনিসটা কখন হবে আমি জানি না, আমার সেটাই বের করতে বলছে। কত উচ্চতায় আমি ধরবো, যে এক্স মিটার উচ্চতায়, কত ধরবো, এক্স মিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে, মাটি থেকে এক্স মিটার উচ্চতায়, মাটি থেকে এক্স মিটার উচ্চতায় এই জিনিসটা ঘটবে। কি ঘটবে, বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। তার মানে আমি কিন্তু এই পজিশনের জন্য আমি বিভব শক্তি বের করব, তারপর এই পজিশনের জন্য আমি গতিশক্তি বের করব, তারপর আমি এই সমীকরণ আর কি বসাবো, ঠিক আছে। এই পজিশনটার মনে করো আমি নাম দিলাম যে এ বিন্দুতে, ঠিক আছে, এ বিন্দুতে, এ বিন্দুতে ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায় এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে। একটা শর্টকাট, বিভব শক্তির বেলায় তুমি জাস্ট চিন্তা করবা যে আমার বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে, কি বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে। এখানে বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে, যে এই বিন্দুতে, এই বিন্দু কিন্তু এই বিন্দু না, এই বিন্দু এক্স মিটার উচ্চতায় না, তাহলে তুমি এখানে লিখবা এম জি এক্স। বিভব শক্তির সময় দেখবা কতটুকু উপরে আছে, আর গতিশক্তির সময় দেখবা যে সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে সে নামছে, ঠিক আছে, টেকনিক। তাহলে এখানে গতিশক্তি, আচ্ছা দাঁড়া ওই জিনিসটা আমি পরে দেখাইতেছি কেন আমি সেটা বলছি। গতিশক্তির সূত্র কি আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার, এটার সাথে আবার গুণ হবে কি, আচ্ছা এখানে তো হাফ দিছি, তাহলে এখানে এটা যদি এভাবে লিখি তাহলে মনে হবে যে 8, এটা তো 4 গুণ, তাহলে এই যে 4, ঠিক আছে, ইন্টু 4। এখন ভি স্কোয়ারের সূত্র জানো না তোমরা, ভি স্কোয়ারের সূত্র কি, ভি স্কোয়ারের সূত্র হলো গিয়া ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু এটা নিচে নামতেছে তাহলে এখানে কিন্তু প্লাস দিতে হবে, তাই না, ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার প্লাস 2gh, এর সাথে আবার গুণ আছে 4। এখন বলো তো ভাই ইউ স্কোয়ারের ভ্যালু কত হবে, ইউ আদিবেগ কত, এই যে এখান থেকে যখন ছাইরা দিছে, আর আদিবেগ কিন্তু ছিল 0 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ স্কোয়ারের ভ্যালু 0, তাহলে এখানে থেকে থাকবে শুধুমাত্র 2gh, এইটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি mgh, থাকলো mg, সরি এখানে আমি আবার ভুলে এইচ লিখে দিছি, তাই না। দেখো ইউ স্কোয়ার প্লাস 2g, আমার যে গতির যে সূত্রটা আমরা শিখছি সেটা কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস মানে কি, এস মানে কতটুকু সরণ, তাই না,
দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, তাইলে আমার স্মরণ কতটুকু হয়েছে? স্মরণ এতটুকু হয়েছে না, নাকি ফুল এইচ হয়েছে? এইচ কিন্তু হয় নাই, স্মরণ হচ্ছে শুধুমাত্র এতটুকু। তুমি এই পুরোটা থেকে যদি এতটুকু বিয়োগ করে দাও তাহলে কিন্তু এতটুকু পাবা। পুরোটা হইলো গিয়ে এইচ আর এতটুকু হলো এক্স। তার মানে আমার অ্যাকচুয়ালি এইচ এর জায়গায় কত লিখতে হবে? মানে এইচ তো না, এটা আসলে কি? এটা আসলে এইচ মাইনাস এক্স, মানে এতটুকু এইচ মাইনাস এক্স। ঠিক আছে, এইচ মাইনাস এক্স। এখানে তাহলে আমি লিখি একসাথে এইচ মাইনাস এক্স ইন্টু 4 mgx। বলো তো কোনো লাইনে বুঝতে কোথাও সমস্যা আছে কিনা? আছে সমস্যা? নাই। দেখো সূত্র অনেকে মনে করতে পারে ভাই আপনি mgh এর জায়গায় x কেন দিচ্ছেন? শোনো, আমার সূত্রটা mgh আমি মুখস্থ রাখছি, কিন্তু যেহেতু এই অঙ্কে আমি মোট হাইটটাকে h দ্বারা প্রকাশ করতেছি, কিন্তু বিভব শক্তি দ্বারা বুঝাচ্ছি যে ওই বস্তুটা ওই পয়েন্টে কতটুকু উচ্চতায় আছে, কতটুকু উচ্চতায় আছে এই পয়েন্টে x মিটার উচ্চতায় না, এই জন্য আমি h এর জায়গায় x দিছি। আবার এখানে আমি আমি সূত্র পড়ছি বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh, বাট এইচ এর পরিচয়টা কি? এই যে পরিচয় হলো বস্তুটা কতটুকু স্মরণ হয়েছে। এখানে কি আমার ফুল এইচ মিটার স্মরণ হয়েছে এই বিন্দুতে গেলে? এই বিন্দুতে গেলে শুধুমাত্র এতটুকু স্মরণ হয়েছে, তাই আমি এতটুকুর মানে এখানে বসাইছি, মুখস্থর কিছু না। তাহলে এখন এই সমীকরণটা সমাধান করা কিন্তু 1-2 খেলা। দেখো এই এম এম কিন্তু কাটাকাটি চলে যায়, জি জি কিন্তু কাটাকাটি চলে যায়, থাকে কি? থাকে হলো গিয়ে এক্স সমান সমান 4h মাইনাস 4x, তাই তো? অতএব আমি তো এক্স এর ভ্যালুটাই বের করতে চাইতেছি, 5x সমান সমান 4h। দেখো তো বুঝছো কিনা? আচ্ছা, অতএব x সমান সমান কি? 4h ডিভাইডেড বাই 5। এই হইলো আমার এই অঙ্কে x এর ভ্যালু। তোমাকে শুধুমাত্র যদি এই h বইলা দেয়, h যদি শুধুমাত্র বইলা দেয় তাহলেই তুমি এগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, এই যে সর্বোচ্চ উচ্চতা কত সেটা তোমারে বইলে দেবে, তাহলে তুমি এগুলো বের করতে পারবা যে ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় এটা হবে, এইটা হবে, সেইটা হবে। অনেক ভাবে প্রশ্ন করতে পারে, বলতে পারতো না যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 7/2 ভাগ হবে, বাংলায় লিখতে পারতো যে 7/2 ভাগ হবে, অথবা বলতে পারতো বিভব শক্তি গতি শক্তির 3/4 হবে। বলতে পারতো কিনা? পারতো। আবার এভাবেও কিন্তু কোশ্চেনটা করতে পারতো যে ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত হবে 2:3। হইতে পারে? পারে। তখন কি করবা? বিভব শক্তি গতি শক্তির অনুপাত 2:3, তার মানে দেখো বিভব শক্তি মানে কি? ইপি, ইপি আর গতি শক্তি কি? ইকে। তাহলে বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত হবে কত? 2:3। তার পরবর্তী লাইনে আর আর গুণ করো, 3 EP = 2 EK। এই যে সমীকরণ কিন্তু পাইয়ে গেছি, বাকি গেল এই সেম। এই সমীকরণটা পাওয়াই মেন, বুঝছো? তোমার যেভাবেই আসুক না কেন তুমি কি সমীকরণ বের করতে পারবা এখন, নাকি সমস্যা হবে? এই আমি মুখে মুখে যেগুলো বললাম না, এগুলা আমি তোমাদেরকে বলবো বাসায় করতে। তাহলে এই এখান থেকে যে অঙ্ক আসুক না কেন তুমি সব সলভ করতে পারবা ইনশাআল্লাহ। এখন এই যে এইচ এর মান আমি তোমার একটু আগে বললাম, সবসময় কি বইলা দেবে? সবসময় বইলা দেবে না। কেন বইলা দেবে? এই এইচ এর মান তো আমরা নিজেরাও বের করতে পারি। কি বইলা দেবে? ধরো আমার কোশ্চেনে শুধুমাত্র বইলা দেবে ইউ এর ভ্যালু, মানে একটা বস্তু ধরো তোমার হাতে আছে, হাত থেকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, উপরের দিকে নিক্ষেপ করার পরে দেখো ও সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আমি একটু আগে সূত্রের মাধ্যমে তোমার দেখাইলাম না কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ। এইচ সমান সমান আমরা কিন্তু বের করতে পারি, এইচ সমান সমান ইউ²/2, যে আমার শুধুমাত্র এই ইউ এর মানটা জানা থাকা লাগবে, তাইলে আমি সর্বোচ্চ উচ্চতায় অটোমেটিক বের করতে পারবো। পারবো কিনা? অবশ্যই পারবো। বুঝছো কিভাবে দিতে পারে? বলো একটা বস্তুকে তুমি 90 মিটার/সেকেন্ডে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা, তারপরে বলবে যে ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায়, এই শর্ত একটা দিয়ে দেবে, এটা এটার হবে, এইটা এটা হবে। বুঝছো? পারবা? বলো। এখন আমি আরেকটা তোমারে শর্টকাট শিখাই দিই, এই অঙ্ক যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে করবা। আমাদের যখন এই বস্তুটা নিচ থেকে উপরের দিকে যাবে, লক্ষ্য করো নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন এইখানে একটু সামান্য পরিবর্তন আসবে, তখন এখানে আমি ইউ² প্লাস লিখছি, বাট যদি উপরের দিকে যায় তখন কিন্তু এখানে একটা মাইনাস দিতে হবে, ওইটা একটু খেয়াল রাখো। ঠিক আছে, যদি নিচ থেকে উপরের দিকে যায় তখন কিন্তু ইউ² এটা মাইনাস দিতে হবে। বুঝছো কিনা একটু বলো তো ভাইয়া? বুঝছো? আচ্ছা, তবে আমরা এখানে যে অঙ্কটা করাইছি এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে যাইতেছে না, আমি বলছি যে বস্তুটা এখানে ছিল, এখান থেকে আমি ছাইরা দিচ্ছি, ও নিচে পড়তেছে। এই টাইপের যদি আসে মানে কি, যদি তুমি একটা বস্তুকে উপর দিক থেকে ছাইরা দাও আর ও যদি নিচে পড়তে থাকে
তাহলে আমরা আরো শর্টকাট ইউজ করতে পারি। শর্টকাটটা কি? শর্টকাট, আচ্ছা দাঁড়াও এগুলো মুছে দিই। মুছবো নাকি এখানে ছোট করে লিখে দিই? আচ্ছা এখান থেকে লিখি। তুমি সিম্পলি চিন্তা করবা, মাথায়, এটাকে মাথায় চিন্তা হবে, এমসিকিউতে তো টাইম নেই, মাথায় চিন্তা করবা যে ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায় আমার এই জিনিসটা হবে। ঠিক আছে, ধরো বললো বিভব শক্তি, এই অঙ্কটাই করতেছি, মনে করো বিভব শক্তি 3EP ইকুয়ালস 2 তাহলে 3 লেখো, 3 গুণ সমান সমান 2 ইন্টু, এখন ইপি মানে কি? বিভব শক্তি। বিভব শক্তির সময় আমি দেখবো আমি কতটুকু উপরে আসি, কতটুকু উপরে আসি, তাহলে আমি আসি কত, এক্স মিটার উচ্চতায় না, আমি ধরেই নিছি ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায়, তাহলে তুমি এখানে এমজি তোমার দেওয়া লাগবে না, কারণ এটা এমনি কাটাকাটি হয়ে যাবে, শুধুমাত্র এক্স দাও। ঠিক আছে, আর গতিশক্তির সময় দেখো তো, কাটাকাটি পর লাস্ট লাইনটার দিকে তাকাও, ছিল কি? এমজি এমজি কাটাকাটি গেছিল, এক্স ছিল শুধুমাত্র, এক্স আছে, আর আছে এই যে আমার কি এইচ, আচ্ছা এটা কিভাবে আসছে, এটা আসছে এইচ মাইনাস এক্স, তাই তো? তাহলে এই যে গতিশক্তি, এই পয়েন্টে গতিশক্তি কত, আমি দেখবো শুধুমাত্র আমি কতটুকু নিচে নামছি, কতটুকু নিচে নামছি, এইচ মাইনাস এক্স পরিমাণ, তাহলে এখানে তুমি দেবা এইচ মাইনাস এক্স। এখন এইখানে তোমার এইচ এর মানটা মনে করো বইলা দেবে, এইচ এর মানটা বলে দেবে যে 100 মিটার উচ্চতা থেকে তুমি বস্তুটাকে মুক্তভাবে ছাইরা দিছো, ঠিক আছে, এইচ এর মান তখন 100। তাহলে বলো তো তুমি এক্স এর মানটা বের করতে পারবা না? 3x সমান সমান 2h মাইনাস 2x, 5x সমান সমান 2h, অতএব x সমান সমান 2h ডিভাইডেড বাই 5, এইচ এর মানটা বইলা দিলেই তুমি এক্স এর মানটা বের করতে পারবা। এটা হলো শর্টকাট টেকনিক এমসিকিউর জন্য স্পেশালি। আর লং কাট বা যদি সৃজনশীল আসে তখন আমরা এইভাবে লেখা করব, ঠিক আছে? এই সময় আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করব না, আমরা এমজিএক্স সমান সমান নিয়মের মাধ্যমেই করব, নাহলে কিন্তু সমস্যা হবে। আমি বলতেছি তুমি যদি সৃজনশীলেও এই শর্টকাটটা অ্যাপ্লাই করো, যদি তোমার উপর থেকে কোনো একটা বস্তু নিচে যায় তখন কোনো সমস্যা হবে না, কিন্তু যদি এরকম থাকে যে নিচ থেকে একটা বস্তু উপরের দিকে যাইতেছে, ওই সময় কোন বিন্দুতে আমার এগুলো হবে, ওই সময় সমস্যাটা বাঁচবে, কারণ এখানে তো ইউ স্কয়ার প্লাস মানে মাইনাস বসবে, বুঝছো? যাই হোক, তো এই টাইপের ম্যাথ একটু বাসায় দয়া করে প্র্যাকটিস করবা, আমাদের জন্য বলতে পারো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। এই বিভব শক্তি গতিশক্তি কোন বিন্দুতে কি হবে, এই টাইপের ম্যাথ অনেক বেশি আসবে, সৃজনশীলে কমন। আবার কত উচ্চতায় উঠবে এই টাইপের ম্যাথ কখন আসে, মনে করো দ্বিতীয় অধ্যায় গতি আর কাজশক্তি ক্ষমতা, এই দুইটা অধ্যায় যদি সমন্বিত করে প্রশ্ন করে তখন ওই টাইপের একটা কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি শক্তি থেকে এই কাজ মানে শক্তির মধ্যে যান্ত্রিক শক্তির যে বিভব শক্তি গতিশক্তি, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা আছে। ভালো কথা, বইতে একটা সমীকরণ আছে, সমীকরণটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে এই যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলাইও, ঠিক আছে? যে ইউরেনিয়াম থেকে যে ভাঙ্গা করে একটা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন দেওয়া আছে না, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, এটা মুখস্থ করে ফেলাবা। আচ্ছা, এখন আমাদের এই চ্যাপ্টারের বলতে পারো লাস্ট টপিক ক্ষমতা, লাস্ট না আসলে ক্ষমতা কর্মদক্ষতা বাকি আছে। তো ক্ষমতার ইংলিশ কি? ক্ষমতার ইংলিশ হলো পাওয়ার, ওর অনেক ক্ষমতা, ওর অনেক পাওয়ার, তাহলে এর প্রতীক কি হবে? প্রতীক হবে পি, বোঝাই যাইতেছে। ক্ষমতাটা কেমন রাশি জানো? বলো। ক্ষমতা অবশ্যই একটা এই লব্ধ রাশি বা যৌগিক রাশি, কারণ এই ক্ষমতা অন্যান্য রাশির উপর নির্ভর করে। কিভাবে করে সেটা আমরা বুঝবো ক্ষমতার যে সূত্র সেটা দেখার পরে। ক্ষমতা সমান সমান তুমি সিম্পলি লিখতে পারো কাজ ভাগ সময়। এই সূত্র থেকে কিন্তু সংজ্ঞা দেওয়া খুবই সহজ, তাই না? ফিজিক্সের ক্ষেত্রে সবসময় সূত্র দেখবা আগে, সূত্রের নিচে কি আছে? সময় না, নিচে যেটা আছে সেটারে এক বানিয়ে দেওয়া, যেমন সময়ের একক কি? সেকেন্ড, আর 1 সেকেন্ড, তাহলে আমরা বাংলা এভাবে বলতে পারি যে একক সময়, একক সময়ে কোনো একটা বস্তু যতটুকু কাজ করে তাই তার ক্ষমতা। আবার একক সময় না বললে আমরা বলতে পারতাম যে 1 সেকেন্ডে কোনো একটা ইঞ্জিন যতটুকু কাজ করে তাই ওই ইঞ্জিনটির ক্ষমতা। তার মানে ক্ষমতা হইল গিয়া কাজ করার হার। ক্ষমতা মানে কি? কাজ করার হার। এই জিনিসটাকে আমরা প্রতীকের সাহায্যে সংক্ষেপে লিখতে পারি পি সমান সমান কাজ কি? ডাব্লু, ওয়ার্ক, সময় কি? টাইম, পি সমান সমান ডাব্লু বাই টি। আবার আমরা একটু আগে শিক্ষা আসছি কি? ডাব্লু সমান সমান এফ এস, ডাব্লু সমান সমান কি? এফ এস না, এফ এস বাই টি। আবার দেখো এস মানে কি? স্মরণ, টি মানে কি? সময়, স্মরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পাই বেগ, তাহলে পি সমান সমান এফ ভি, এটাও কিন্তু একটা সূত্র। বাট আমাদের 9 লেভেলে খুব একটা কাজে লাগে না, স্যাররা মাঝে মাঝে একটু কঠিন করলে এমসিকিউ আকারে দিয়ে দিতে পারে।
বস্তুর বল বলবে, বেগ বলে দেবে, তোমার পাওয়ারটা বের করতে হবে, বুঝছো? আচ্ছা, আবার পি সমান সমান এই যে এফ মানে কি, এফ মানেই হইলো গিয়ে এম জি অথবা এম এ। যদি ওয়াই অক্ষ বরাবর কোনো কিছু হয় গ্র্যাভিটির এগেনস্টে বা এই বরাবর, ঠিক মানে ওয়াই অক্ষ বরাবর, বুঝতে পারতেছো? তাহলে এফ সমান সমান কিন্তু আমরা এম এন আর আই খেলে কি এম জি, কারণ ওই সময় আমার ত্বরণ হিসেবে কাজ করে অভিকর্ষ ত্বরণ এম জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ওয়াই অক্ষ বরাবর কখনো কিছু হইলে আমি কিন্তু এস রে এইচ দ্বারা ডিনোট করি, হাইট, আর নিচে আছে টি। তাহলে এই সূত্রটা আমাদের বেশি লাগবে, পি সমান সমান এম জি এইচ বাই টি, এটা আমাদের বেশি লাগবে। ঠিক আছে, কিভাবে আসলো? এই সূত্র থেকে আসছে। ক্ষমতার সংজ্ঞা দেখাইলাম, সূত্র দেখাইলাম। আচ্ছা, ক্ষমতা কেমন রাশি? ক্ষমতা দেখো সমান সমান কি, কাজ ভাগ সময় না? কাজ একটা কেমন রাশি? একটা স্কেলার রাশি। সময় একটা কেমন রাশি? একটা স্কেলার রাশি। তাহলে ক্ষমতাও কেমন রাশি হবে? একটা স্কেলার রাশি। তাহলে ক্ষমতার কি কোনো দিক থাকবে? জীবনেও থাকবে না। ক্ষমতার থাকবে শুধুমাত্র একটা মান। আর ক্ষমতাকে কেন আমরা লব্ধ রাশি বললাম? দেখো, কাজকে কিন্তু আমরা ওই সময় ভাঙাই দেখাইছিলাম, তাই না? আমি আর এখন এটা দেখাবো না। কাজকে ভাঙাইছিলাম, আমার হয়েছিল এর মাত্রা পাইছিলাম না? মাত্রা কত ছিল? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, অনেকটা এরকম। এই কাজকে তোমরা আবার ভাঙাবা, যদি কোশ্চেন করে কখনো যে ক্ষমতার মাত্রা সমীকরণ লেখো, তাহলে কিন্তু আমার আবার ভাঙাই ভাঙাই দেখাতে হবে। কাজকে ভাঙাবা, কাজকে ভাঙাইয়া তুমি ওই সময় পাইছিলা কি? ওই সময় পাইছিলা ভর, ভর গুণ সরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কোয়ার পাইছিলা। আর নিচে আছে আরেকটা সময়। তার মানে আমি একসাথে কিন্তু লিখতে পারি ভর গুণ সরণ স্কোয়ার ডিভাইডেড বাই, আগে ছিল সময় স্কোয়ার নিচে, এখন আরেকটা সময় আছে, তার মানে সময় এখন তিনটা, সময় কিউব, সময় কিউব। এইটা হইলো ক্ষমতার মাত্রা সমীকরণ। আর তাহলে ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা হবে ভর মানে ম্যাস এম বড় হাতের, সরণ লেন্থ এল বড় হাতের, স্কোয়ার সময় টাইম টি টি বড় হাতের, আর যেটা নিচে আছে তাহলে ইনভার্স, ইনভার্স 3, থার্ড ব্র্যাকেট আটকাই যেতে হবে। এটা হলো ক্ষমতার মাত্রা। আর এই যে তুমি ভাঙাই ভাঙাই দেখাবা, আমি দেখাই নাই, তুমি দেখাবা খাতায়, এটাকে বলে মাত্রা সমীকরণ, বুঝছো? আচ্ছা, তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক এখান থেকেই বলো, এম মানে কি ভর, কেজি, এল স্কোয়ার মানে মিটার স্কোয়ার, টাইম সেকেন্ড, সেকেন্ড ইনভার্স 3, কেজি মিটার স্কোয়ার পার ইনভার্স, ব্র্যাকেট না দিয়ে অনেকে আবার বুঝতে পারে যে এককও বুঝি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই যেতে হবে, ব্র্যাকেট না দিয়ে। এটা হলো আমাদের ক্ষমতার একক। ক্ষমতার আরেকটা একক আছে, মানে অনেক একক আছে আসলে। দেখো, কাজের একক কি পাইছিলাম? কাজের একক পাইছিলাম জুল। সময়ের একক কি পাইছিলাম? সেকেন্ড। তাহলে জুলকে সেকেন্ড দিয়ে ভাগ করলে তো তুমি ক্ষমতা পাইতেছো। তাহলে ক্ষমতার কিন্তু আরেকটা একক হইতে পারে জুল পার সেকেন্ড, পারে কিনা? পারে। ক্ষমতার আরেকটা একক, যেমন আমরা কাজের একক পাইছিলাম না, বলছিলাম জুল, তাহলে ক্ষমতারও এরকম একটা একক আছে, সেটা হলো ওয়াট। কি বলে? ওয়াট, ডাব্লিউ এ টি টি, ওয়াট। এটাকে আমরা সংক্ষেপে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, একটা ডাব্লিউ হলো গিয়া ওয়ার্ক, কাজ, একটা ডাব্লিউ হলো গিয়া ওয়েট, ওজন, আরেকটা কিন্তু এই যে ওয়াট। ঠিক আছে, এককের প্রতীক, এটা হলো গিয়ে এককের প্রতীক, আর ওগুলো হলো গিয়ে রাশির প্রতীক। তোমাদের নিশ্চয়ই এই রাশির প্রতীক, এককের প্রতীকের আইডিয়াটা আছে, এটা আমি সাধারণত প্রথম অধ্যায়ে পড়াই থাকি। যাই হোক, এগুলো ছাড়াও তুমি যদি খোঁজো, তুমি কিন্তু আরো অনেক একক পাইতে পারো। যেমন কাজের একক কি? কাজের কিন্তু একটা একক ছিল নিউটন মিটার, তাই না? তাহলে এই ক্ষমতার একক কি হতে পারে? নিউটন মিটার পার সেকেন্ড হইতে পারে না? নিউটন মিটার পার সেকেন্ড, এটা হইতে পারে। বোঝো? মানে এককের কিন্তু শেষ নাই, একক আর একক, এই সব কয়টাই কিন্তু ক্ষমতার একক। কিন্তু সাধারণত আমরা যখন অঙ্ক করব এই ওয়াট ইউজ করব। কোনটা? ওয়াট ইউজ করব, বুঝছো? ওয়াট মানেই কিন্তু এগুলো সব কিন্তু সেম জিনিস, আলাদা আলাদা না। ঠিক আছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, এগুলো কিন্তু এরকম না, এগুলো কিন্তু সবই সেম। মনে করো মিটার 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 মিটার, এই মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক আছে না, যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক সেভাবেই তুমি কিন্তু ওয়াটের সাথে ইকুইভ্যালেন্ট আরেকটা টার্ম আছে, সেটাকে আমরা বলি, মনে করো 1 কিলোওয়াট। কি বললাম? 1 কেডব্লিউ। কেডব্লিউ মানে কি? কেডব্লিউ মানে কিলো ওয়াট। তাহলে 1 কিলোওয়াট সমান সমান, কিলো মানে 1000, 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। আবার অনেক সময় অঙ্কে দিয়ে দেবে 1 এমডব্লিউ। এমডব্লিউ মানে কি? মেগা ওয়াট। মেগা কথাটার মানে হলো 10 টু দি পাওয়ার 6। প্রথম মধ্যে একটা চার্ট ছিল, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, মনে পড়ে? মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো, এগুলো মনে রাখতে হবে তো ভাই, ফিজিক্স। ঠিক আছে, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 এত ওয়াট। 1 মেগাওয়াট মানে এত ওয়াট। ঠিক আছে, এই মেগার বদলে আমি 10 টু দি পাওয়ার 6 লেখা দিছি। বলো বুঝছো কিনা? এগুলো কিন্তু আমাদের লাগবে। আর ক্ষমতা যেহেতু পড়তেছি, আরেকটা জিনিস লাগবে, সেটা হলো হর্স পাওয়ার বা হর্ষ ক্ষমতা,
সরি হর্ষ না, হর্ষ মানে তো হাঁস। অশ্ব ক্ষমতা কি? অশ্ব ক্ষমতা, অশ্ব মানে কি? ঘোড়া। তাহলে হর্স পাওয়ার বাংলা কি? অশ্ব ক্ষমতা, ঠিক আছে। 1 হর্স পাওয়ার, এইচপি। হর্স পাওয়ারকে সংক্ষেপে লেখে কি? এইচপি। এইচপি মানে কি? হর্স পাওয়ার, বাংলায় কি বলবো? অশ্ব ক্ষমতা। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এটা আমাদের মুখস্থ রাখাই লাগবে ফর সিকিউ, ভেরি 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 ইম্পর্টেন্ট। 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা একক, ও ডাব্লিউ এর একটা একক আছে, সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করতে ভুলে গেছি। পি সমান সমান ডাব্লিউ বাই টি। এখান থেকে আমি কি লিখতে পারি ডাব্লিউ সমান সমান পিটি? বলো তো লিখতে পারি কিনা ডাব্লিউ সমান সমান পিটি। এখন পি এর ক্ষমতার একক কি? ওয়াট, তাই তো? আচ্ছা, ওয়াট কিলোওয়াটও কিন্তু আছে। এটা হলো কি ক্ষমতার এসআই একক, বাট একক কিন্তু কিলোওয়াটও আছে। কিলোওয়াট কিন্তু এসআই একক না, ঠিক আছে। এটা হলো এসআই একক, এটা হলো কি নরমাল একক। তাহলে ক্ষমতার মনে করো আমরা একক হিসেবে নিলাম কিলোওয়াট। আর টাইমের এসআই একক কিন্তু সেকেন্ড, বাট আমরা সেকেন্ড না নিয়ে নেব ঘন্টা, কিলোওয়াট আওয়ার। এটাও কিন্তু এই কাজের একটা একক। কাজের একক কি? কিলোওয়াট আওয়ার। এই জিনিসটাকে আরেকটা নাম দেয় ইউনিট। আমরা বলি না যে আমাদের কারেন্ট বিল ইউনিট হিসাবে করি, 1 ইউনিট এত টাকা। তাহলে মোট কতগুলো ইউনিট খরচ হয়েছে? এই ইউনিট মানে কিন্তু অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ার, বুঝছো? তাহলে যদি কোশ্চেন করে এরকম কখনো যে 10 কিলোওয়াট আওয়ার বলতে কি বোঝায়? 10 কিলোওয়াট আওয়ার বলতে বোঝায় যে কোনো একটা ইঞ্জিন ধরো 1 ঘন্টা সময় ধইরা 10 মানে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা ইঞ্জিন 1 ঘন্টা যদি চালু থাকে, তাইলে যে পরিমাণ কাজ করবে সেটাই 10 কিলোওয়াট আওয়ার। তুমি কিন্তু এইভাবেও দিতে পারতা যে 5 কিলোওয়াট আওয়ার বিশিষ্ট কোনো একটা ইঞ্জিন যদি 2 ঘন্টা কাজ করে, 5 দুগুণে 10, তাহলে যতটুকু কাজ হবে সেটাই 10 কিলোওয়াট পার আওয়ার, না কিন্তু 10 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। এটা গুণাকারে আছে, ভাগাকারে না, বুঝছো? আর কিলোওয়াট আওয়ার কি আমরা লিখি ইউনিট, কি লিখি? ইউনিট, অথবা বিওটি ইউনিটও বলে, বিওটি, বিওটি ইউনিট, ঠিক আছে। এই হলো গিয়া জিনিসপাতি আমার লাগবে আমরা যখন অঙ্ক করব। আজকের ক্লাসে তো মূলত বেসিক পার্টটা আমি ক্লিয়ার করতেছি, আর কিছু কিছু অঙ্ক যেগুলা না বললেই না, সব থেকে কমন এই চ্যাপ্টার থেকে, সেগুলো আলোচনা করতেছি। বাট অন্য একদিন আমরা এগুলো সব আলোচনা করব, যত টাইপের ম্যাথ আছে এই চ্যাপ্টারে সব সৃজনশীল ধরে ধরে করব, ঠিক আছে। শুধু শুধু ম্যাথ করে সময় নষ্ট না করে আমরা সৃজনশীল ধরে ধরে করবো। আর আমার যে একদম ডিটেলসের যে প্লেলিস্ট, সেখানে কিন্তু এগুলো সব কিছু অনেক বেশি পরিমাণে করা। এটা একটা ওয়ান শট ক্লাস, সো বুঝতেই পারতেছো অনেক আমরা শর্টকাট ইউজ করতেছি, সব করাইতেছি না আমি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধুমাত্র। আর বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার করতেছি। মানে ধরো তুমি 4 মাস আগে একটা এই চ্যাপ্টারটা পড়ছো, তোমার তো এখন আর মন নাই, অনেক কিছু ভুলে গেছো না, তো এই চ্যাপ্টারটা করলে তোমার একেবারে সবকিছু, এই ভিডিওটা দেখলে তোমার সবকিছু মনে পড়ে যাবে, বুঝছো? আচ্ছা, যাই হোক, তো কিলোওয়াটে দেওয়া থাকলে আমরা ওয়াটে নিতে পারবো, মেগাওয়াটে দেওয়া থাকলে 10⁶ ওয়াটে নিতে পারবো। আচ্ছা, ভালো কথা। একটা ছোট ছোট জিনিস আমি একটু মিস করে গেছি, যেমন যদি বলে যে 20 জুল, তুমি একটা একটা যন্ত্র মনে করো 20 জুল কাজ করছে, কথাটার মানে কি? কথাটার মানে হইলো, কথাটার মানে হইলো আসলে দেখো, জুল, ডাব্লিউ সমান সমান কি? এফএস না? ডাব্লিউ সমান সমান এফএস। তাহলে তুমি যদি ওয়ার্ক 20 বানাইতে চাও, ওয়ার্ক যদি 20 বানাইতে চাও, ধরো তুমি এফ এর জায়গায় দিলা 20 নিউটন, তাহলে সরণ হবে 1 মিটার, ঠিক আছে। 20 অক্ষে 20। আবার তুমি চাইলে এভাবেও দিতে পারতে যে 2 গুণ 10, আবার তুমি চাইলে এভাবেও দিতে পারতে যে 4 গুণ 5। কিন্তু স্যারেরা আসলে যেটা প্রিফার করে, একটাকে 1 বানাইয়া আরেকটাকে সেম সংখ্যাটা বসাই দেবে, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি যে 20 জুল কাজ বলতে বোঝায় কোন একটা 20 নিউটন বল প্রয়োগ করে যদি কোনো বস্তুর 1 মিটার সরণ হয়, তবে তার জন্য যতটুকু কাজ করতে হয় তাই 20 জুল। বলো বুঝছো কিনা? আমরা এইভাবেও দিতে পারতাম চাইলে, কিন্তু এটা স্যাররা পছন্দ করে না, তাই আমরা পরীক্ষার খাতায় লিখবো না। যে কোনো একটা বস্তুর উপর 4 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার সরণ ঘটানো হলে যতটুকু কাজ করতে হয়, বা 5 মিটার সরণ ঘটাতে বা আমার 20 জুল পরিমাণে কাজ করতে হয়, বুঝছো? এগুলো কিন্তু আমাদের 2 মার্কের কোশ্চেন, অনুধাবনমূলক প্রশ্নে আসলেও আসতে পারে। এখন যেখানে ছিলাম, এই যে আমার ক্ষমতার সূত্রটা, তাহলে ক্ষমতা কেমন রাশি বুঝলাম? লব্ধ রাশি। কেন? কারণ ক্ষমতা রাশিটা ভর, সরণ, সময় এই 3টা মৌলিক রাশির উপরে নির্ভর করে, এটা পরনির্ভর, তাই ও হলো এটা লব্ধ রাশি। স্কেলার রাশি কেন তাও কিন্তু ব্যাখ্যা করছি, এটাও স্কেলার, এটাও স্কেলার, তাই স্কেলার। এই যে সূত্র দেখাইলাম,
যত টাইপের সূত্র আছে সব আমি তোমার এখানে দেখাই দিচ্ছি, আর বেশি কিছু নেই। আমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হলো দেখো, এক্সাম্পলটা হলো অনেকটা এরকম যে 1 কিলোওয়াট আওয়ার, আচ্ছা দাঁড়াও এইটা না, এক্সাম্পল হলো একটা বৈদ্যুতিক কি জানি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বা একটা বৈদ্যুতিক কেন্দ্র, ওটা কি করে, ও দাঁড়াও 3.6 ইন্টু 10⁶ এরকম কিছু একটা ছিল না আমাদের বইতে, বই তো আমার কাছে নাই হার্ড কপি, আর মোবাইল দেয়া শুটিং চলতেছে, সো এখন পিডিএফ দেখারও কোনো অপশন নাই। একটা বৈদ্যুতিক কেন্দ্রের, আচ্ছা মনে হয় এরকমই কিছুটা ছিল যে ক্ষমতা এত এত ওয়াট, ঠিক আছে, কোন একটা বৈদ্যুতিক কেন্দ্রের ক্ষমতা এত ওয়াট বলতে কি বোঝায়, এত ওয়াট বলতে বুঝে দেখো পি সমান সমান কি, তুমি সূত্রের কথা চিন্তা করবা, সূত্র পড়ছো না, পি সমান সমান W/T, তাহলে এই 3.6 ইন্টু 10⁶ ওয়াট মানে কি, তার মানে এই যে ডাব্লুর মান হলো যে এইটা হবে, আর টাইম হবে যে 1 সেকেন্ড, তার মানে ওই যে বৈদ্যুতিক কেন্দ্রটা আছে ওই বৈদ্যুতিক কেন্দ্রে 1 সেকেন্ডে 3.6 ইন্টু 10⁶ বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়, এত জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়, বুঝছো? যেমন আমি শর্টকাটে তোমরা যদি বুঝাই, কোন একটা ইঞ্জিনের একটু আগে তো বললাম 20 ওয়াট, কোন একটা ইঞ্জিনের ক্ষমতা 20 ওয়াট, আমি জুল দিয়ে বুঝাইছি, এখন ক্ষমতা দিয়ে বুঝাইতেছি, যে কোন একটা ইঞ্জিনের ক্ষমতা 20 ওয়াট বলতে কি বোঝায়, পি সমান সমান কি W/T, তাহলে তোমার ওয়ার্কের মান তুমি 20 করো আর নিচে যেটা আছে সেটা 1, তার মানে 20 ওয়াট মানে হলো গিয়ে 20 জুল পার সেকেন্ড, ওয়াট মানেই হইল জুল পার সেকেন্ড, অর্থাৎ ওই বৈদ্যুতিক কেন্দ্রে 1 সেকেন্ডে 20 জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। 20 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়, 1 সেকেন্ডে ওই বিদ্যুৎ কেন্দ্র 20 জুল পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারে, যদিও এত কম না, আমাদের এরকম একটা মান আছে, ঠিক আছে। আচ্ছা বলো, কারো কোনো সমস্যা আছে কিনা আপনাদের এখানে, এতটুকুতে তো থাকার কথা না। ক্ষমতা আমাদের প্রায় শেষ, ক্ষমতার পরে আমাদের আরেকটা টার্ম আছে বইতে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সৃজনশীল আসতে পারে, কর্মদক্ষতা। কি কর্মদক্ষতা, যার ইংলিশ ইফিসিয়েন্সি। এখন এটার প্রতীক আবার তুমি দিয়ে দিও না, কারণ যেহেতু অলরেডি আমরা শক্তির প্রতীক ইউজ করছি, তো তো আর দেওয়া যাবে না, আমরা আরেকটা প্রতীক দেই, আমরা এটাকে ইটা দ্বারা প্রকাশ করব, কি এই সাইনটা দ্বারা প্রকাশ করব, এই সাইনটার নাম কি, এই সাইনটার নাম হইল ইটা, ইটা দ্বারা আমরা প্রকাশ করব কর্মদক্ষতাকে, ঠিক আছে, কর্মদক্ষতার প্রতীক হইবে ইটা। এখন কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি মানে কি, ইফিসিয়েন্সি মানে হলো কোন একটা ইঞ্জিন কতটুকু ইফিসিয়েন্টলি কাজ করতে পারতেছে, এই কর্মদক্ষতা আসলে একটা অনুপাত, কাদের মধ্যে অনুপাত, ধরো তুমি বাজার থেকে একটা ইঞ্জিন কিনে আনছো, ওই ইঞ্জিনের গায়ে লেখা আছে যে ইঞ্জিনের ক্ষমতা হলো গিয়া 200 ওয়াট, ইঞ্জিনে লেখা আছে, মোটরে লেখা আছে, মোটর ইঞ্জিনে লেখা আছে যে ওটার ক্ষমতা কত 200 ওয়াট, কিন্তু তুমি যখন ওইটা ব্যবহার করতেছো বাস্তব জীবনে, তখন দেখলা কিসের 200 ওয়াট, আমি তো মাত্র 100 ওয়াট পাইতে আছি, 200 জায়গায় পাইতেছি কত 100 ওয়াট। এটা অনেকটা এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, এক্সপেকটেশন ছিল 200 ওয়াট, আমরা পাইছি 100 ওয়াট, ঠিক আছে, তাহলে রিয়েলিটি ইস টু এক্সপেকটেশনে হলো কি আমার ক্ষমতা, আমরা পাইছি কত 100 ওয়াট, পাওয়ার কথা ছিল কত 200 ওয়াট, তাহলে আমার এফিসিয়েন্সি কত 0.5। আর এই কর্মদক্ষতাকে আমরা অলওয়েজ শতকরায় প্রকাশ করব। শতকরা কিভাবে প্রকাশ করে, কোন একটা রাশিকে ইনটু পার্সেন্ট না, ইনটু 100%, ঠিক আছে, শুধু 100 লাগবে না, ইনটু 100%, তাহলে 0.5 ইন্টু 100%, 0.5 এর সাথে 100 গুণ করলে কত হবে 50%, এইটা হইলো ওই ইঞ্জিনের কর্মদক্ষতা, বুঝছো কিনা। আচ্ছা তাহলে এখন আমরা একটু সূত্র, বাংলা যে সূত্রটা সুন্দর করে লেখা আছে সেইটা লিখি, বাস্তব আইডিয়াটা তুমি অলরেডি পাইয়ে গেছো, এখন আমরা সূত্রটা লিখবো, ইটা সমান সমান ইটা কর্মদক্ষতা, ইটা সমান সমান উপরে থাকবে লব্ধ কার্যকর শক্তি, কি লব্ধ
কার্যকর শক্তি, বা শুধু কার্যকর শক্তিও তুমি বলতে পারো, মানে যতটুকু শক্তি আসলেই তুমি পাইছো, কাজ করছে আর কি, ঠিক আছে। লব্য মানে কি, যতটুকু তুমি লাভ করছো বা প্রাপ্ত, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই নিচে থাকবে মোট, মোট কার্যকর না, মোট প্রদত্ত শক্তি। প্রদত্ত মানে কি, দেওয়া ছিল, ঠিক আছে, ইঞ্জিনের গায়ে যেটা লেখা আছে মোট প্রদত্ত শক্তি। আবার আমরা জানি এই যে ডাব্লু, ডাব্লুকে তুমি যদি টি দ্বারা, সময় দ্বারা ভাগ করো, তখন তুমি ক্ষমতা পাইয়ে যাও। তাহলে এখানেও এই লব্য কার্যকর শক্তি আর মোট প্রদত্ত শক্তি, হর ও লবকে আমরা কিন্তু সেম সংখ্যা দ্বারা গুণ ভাগ করতে পারি, তাই না। এখন আমরা হর ও লবকে যদি সময় দ্বারা ভাগ করি, সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, উপরে দেখো এই লব্য কার্যকর শক্তি থেকে আমরা পাবো লব্য কার্যকর ক্ষমতা, কি লব্য কার্যকর ক্ষমতা, কারণ শক্তিকে সময় দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতা পাই। আর নিচে ছিল মোট প্রদত্ত শক্তি, এখন আমরা কি পাবো, এখন আমরা পাবো মোট প্রদত্ত ক্ষমতা। আমাদের বোঝার সুবিধার্থে এইভাবে মনে রাখতে পারো, উপরে হলো কি রিয়ালিটি, আসলেই কতটুকু পাইছো, আর নিচে হলো এক্সপেকটেশন, তোমার কতটুকু পাওয়ার কথা ছিল, ঠিক আছে। এটা আমাদের বোঝার জন্য, পরীক্ষা আবার এটা লেখা দিও না, তাহলে স্যারে যা করার করে দেবে। আর এখানে কিন্তু পাশে যেহেতু আমরা কর্মদক্ষতাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, আর যে কোনো সংখ্যাকে আমরা কিভাবে পার্সেন্টেজে রূপান্তর করি, 100% গুণ করার মাধ্যমে। এখানে কিন্তু লিখবা ইনটু 100%, ইনটু 100%, বুঝছো, এটা আমি লিখলাম না, তোমরা অবশ্যই লিখবা। আবার আমরা সংক্ষেপে এইভাবে প্রকাশ করতে পারি, দেখো এই লব্য কার্যকর শক্তি মানে কি, লব্য কার্যকর শক্তি মানে হলো, শক্তি মানে কি এনার্জি, এটা হলো গিয়ে আমি কতটুকু আউটপুট পাইছি উপরে, আর নিচে হলো আমার কতটুকু ইনপুট দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি না যে ই ইনপুট আর ডিভাইডেড বাই ই আউটপুট। আবার যেহেতু লব্য কার্যকর ক্ষমতাকে আমরা কিভাবে সংক্ষেপে প্রকাশ করতে পারি, সংক্ষেপে প্রকাশ করতে পারি যে উপরে হলো গিয়ে পি পাওয়ার, পাওয়ারটা কেমন, এটা আমরা ইনপুট সরি আউটপুট, ও দাঁড়াও একটু ভুল লিখছি, এখানে উপরে ইনপুট না, উপরে আউটপুট, উপরে আউটপুট নিচে ইনপুট, ঠিক আছে, উপরে আউট আর নিচে ইন, পি আউট ডিভাইডেড বাই পি ইন, এই সবকটার পাশে কিন্তু ইনটু 100% আছে। এখন আমি তোমার কাছে জিনিস বুঝাই, ধরো তুমি একটা ইঞ্জিন কিনে আনছো, কি করছো, একটা ইঞ্জিন কিনে আনছো, যে একটা মোটর ইঞ্জিন মনে করো, আমি ভালো আঁকতে পাই না, এই মনে করো একটা মোটর ইঞ্জিন, ঠিক আছে। এই মোটর ইঞ্জিনটা কি করবা তুমি, বাসায় আইনা ওরে কিন্তু কারেন্টের সাথে তুমি লাইন দেবে না, কারেন্টের লাইন কানেক্ট করে দেবে না। আচ্ছা, কারেন্টের লাইনে যখন তুমি কানেক্ট করবা, তখন কি হবে, ও বৈদ্যুতিক শক্তি নেবে, বৈদ্যুতিক শক্তি নেওয়ার পরেও কি করবে, এখানে মনে করো ঘুরতে আছে, এই যে যন্ত্রটা ইঞ্জিনটা দেখছো, কি করবে, ও মনে করে ভাবে ঘুরতে আছে, তার মানে ওই বৈদ্যুতিক শক্তিটা নিজে নিয়া, আমরা জানি যে শক্তির কিন্তু সৃষ্টি বা ধ্বংস নাই, যদিও কিছু পরিমাণে শক্তি অপচয় হইয়া যায়, শক্তি কি হয়, অপচয় হয়, মনে করো তাপ শক্তি রূপে বিমুক্ত হয় পরিবেশে, তা যাই হোক, কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু ঘোড়ার মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হইতেছে, বৈদ্যুতিক শক্তি নিয়ে সে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হইতেছে, আর এই প্রসেসের সময় কিছু পরিমাণে শক্তি ধ্বংস হয় না, অপচয় হয়, কি হয়, অপচয় হয়। যদি অপচয় না হইতো তাইলে ভাই এই যে কর্মদক্ষতা, প্রত্যেকটা ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হইতো, কিন্তু কোন ইঞ্জিনের কর্মদক্ষতাই 100% না, কারণ কিছুই আইডিয়াল না, ঠিক আছে, দিন শেষে সব জায়গায় কিছু না কিছু অপচয় হবেই, এটাই স্বাভাবিক। এখন এই যে ইঞ্জিনটা, তার মানে কি, তুমি কোনো কিছুর মাধ্যমে, তুমি কোনো কিছুর মাধ্যমে যদি কাজ করাইতে চাও, তুমি কোনো কিছুর মাধ্যমে যদি কাজ করাইতে চাও, মানে এই বস্তুটার আগে থেকে তাইলে এটা কাজ করার সামর্থ্য থাকতে হবে, কাজ করার সামর্থ্য মানেই কি, শক্তি। তার মানে এই বস্তুটাতে আগে কিছু পরিমাণে শক্তি দেছে, ওই শক্তিটা ইউজ কইরা পরবর্তীতেও কি করছে, কিছু পরিমাণে কাজ কইরা দেছে, তাই না। ওর মধ্যে যদি কাজ করার সামর্থ্যই না থাকে, কাজ করতে পারবে, পারবে না। তাহলে ইঞ্জিনের মাধ্যমে তুমি কাজ করতে চাইলে এর মধ্যে আগে কিছু পরিমাণে শক্তি দিয়ে দিতে হবে। যেমন এই উদাহরণে শক্তিটা ছিল বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি নিয়ে আমি আমার মতো কাজটা করাইছি, আমার কাজ কি, মেশিনটাকে ঘুরানো, ঠিক আছে। বলো বুঝছো কিনা, বুঝছো। তাহলে তোমার যদি 100 জুল কাজ করা লাগে, তুমি কিন্তু এই যে যদি যে ইঞ্জিন 100 জুলই নিতে পারে, তুমি যদি সেটা কেনো তাহলে কিন্তু হবে না, কারণ 100 জুল কেন, 100 মনে করো 100 জুল নিতে আছে, কিন্তু ও আউটপুট তো 100 জুল দিতে পারবে না, আউটপুট দেবে কত, মনে করো 70 জুল 80 জুল, তাহলে তোমার যদি 100 জুল লাগে, তোমার আর একটু বেশি ইনপুট লাগবে,
মনে করো 120 বা 130 দেবা, তুমি 100 পাবা, এরকম একটা হিসাব, বুঝছো? আমাদের বইতে এখানে সুন্দর মতো দেওয়া আছে। আর বইয়ে যে সূত্রটা দেওয়া আছে ওটা যদি আমি একটু লিখি, কর্মদক্ষতার আরেকটা মেইন সূত্র বইতে যেটা দেওয়া, এগুলো আমি মুছি, ঠিক আছে? এগুলো লিখে সংক্ষেপে আমরা কিভাবে প্রকাশ করব। বইয়ে এই জন্যই আমার বলা আছে সূত্র ইকুয়ালস টু ডিভাইডেড বাই, নিচে থাকবে প্রদত্ত শক্তি, যে কতটুকু শক্তি সে নেছে। ওই যে বললাম কাজ করার জন্য আগে সে কিছু পরিমাণে শক্তি নেবে, তারপরে সে কাজটা করবে। আর উপরে থাকবে কাজের পরিমাণ, মানে কতটুকু কাজ সে আসলেই করছে, তাই না? যেমন ও মনে করো 100 জুল প্রদত্ত শক্তি, 100 জুল নেছে, কিন্তু ও কাজ করছে মাত্র 70 জুল। তার মানে কি বাকি 30 জুল কি হয়েছে, অপচয় হয়ে গেছে না? ওটা কি অপচয়কৃত শক্তি। আমি কিন্তু কাজের পরিমাণের জায়গায় এই জিনিসটাও লিখতে পারি। কাজের পরিমাণ মানে কি, আমার যতটুকু শক্তি ছিল বা যতটুকু শক্তি আছে প্রদত্ত শক্তি, এই প্রদত্ত শক্তি থেকে যতটুকু শক্তি অপচয় হয়েছে সেটা বিয়োগ করতে পারি। প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, আর নিচে কি আছে প্রদত্ত শক্তি। বলো এইভাবেও লিখতে পারি কিনা আমরা? এটা কিন্তু এটার সূত্র। আর সবকটার পাশে কিন্তু ইন্টু 100%, এগুলো আমি লিখি নেই, ঠিক আছে? লাগলে এখানে লেখা নেই ইন্টু 100%, বাকিগুলো তোমরা নিজেরা লিখবা। এই যে আমি লিখলাম, তোমার কি এটা কঠিন মনে হয়? বাংলা দেখা কঠিন মনে করো না, এগুলো সবই সেম জিনিস, বুঝছো? তোমার এখন এই যে লব্য, এই যে মোট প্রদত্ত শক্তি বা মোট প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি বা যাই হোক না কেন, এই জিনিসটা আমাদের উদ্দীপকে দেয়া থাকবে। কি উদ্দীপকে দেয়া থাকবে? উদ্দীপকে মনে এটা জিনিসটা কি, এটা হলো কি তোমার ইঞ্জিনের গায়ে যতটুকু লেখা আছে না, সেইটা হলো এটা। বলবে 100 ওয়াট ক্ষমতা বিশিষ্ট, 100 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট, ওই যেটা বলা সেটা হলো গিয়া আমার মোট প্রদত্ত ক্ষমতা, ঠিক আছে? মোট প্রদত্ত শক্তি বা মোট প্রদত্ত ক্ষমতা, এগুলো তোমার বইলা দেবে। তোমার বাইর করতে হবে, যদি বলে যে কর্মদক্ষতা নির্ণয় করো, তাহলে কর্মদক্ষতা বের করার আগে তোমার কিন্তু আগে বের করতে হবে এই লব্য কার্যকর ক্ষমতা বা লব্য কার্যকর শক্তি। এটা না জানলে তো তুমি এটাও বের করতে পারবে না। এটা কিভাবে বের করবা? সিম্পল, এই সূত্রের মাধ্যমে। পি সমান সমান mgs/2 টি, সরি, তোমার বইলা দেবে যে এত ভরের একটা বস্তুকে তুমি এত উচ্চতায় উঠাইতেছো ইঞ্জিনের মোটর ইঞ্জিনের মাধ্যমে, গ্র্যাভিটি তো অলওয়েজ 9.8। তবে একটু চোখ কান খোলা রাখো, মাঝে মধ্যে তারা বইলা দেয় যে গ্র্যাভিটি জি সমান সমান 10 মিটার/সেকেন্ড স্কয়ার ধরে অঙ্ক করতে বলে। আমার কিন্তু সময় জি এর জায়গায় 10 বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো আবার টাইম বইলা দেবে যে এত সেকেন্ডে সে এত ভরকে উপরের দিকে তুলতেছে, কত মিটার উচ্চতায় তুলতেছে, সব বইলা দেওয়া থাকবে। এই মানগুলো বসাইলেই তুমি কিন্তু লভ্য কার্যকর ক্ষমতা বের করতে পারবা। এটা বের করতে পারলে তুমি সিম্পলি এই ইটার মানটাও বের করতে পারবা, পারবা না? পারবা। এই সৃজনশীল দেখবা ঢাকা বোর্ড 24 সাল, 23 সাল, 22 সাল, এই তিনটা বোর্ডের সৃজনশীল একদম কমপ্লিট করে ফেলাবা, ঠিক আছে? 3 সাল 24, 23, 22 যত বোর্ড আছে সব কমপ্লিট করবা, তাহলে দেখবা তুমি বস হয়ে গেছো এই চ্যাপ্টারের। তাহলে খুব সহজে আমরা কিভাবে লব্য কার্যকর ক্ষমতা পাইতে পারি, তারপর এখান থেকে কর্মদক্ষতা পাইতে পারি সেটা শিখলাম। এখন নেক্সট আরেক টাইপের প্রশ্ন তারা চাইলে করতে পারে, যে কতটুকু শক্তি অপচয় হয়েছে সেটা বের করতে বলতে পারে। কি কতটুকু শক্তি অপচয় হয়েছে, দেখো তো এই যে আমি লিখছি, একটা সূত্র সময় মনে রাখবা, সেটা হলো এই যে কাজের পরিমাণ সমান সমান কিন্তু প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, তাই না? মনে করো কাজের পরিমাণ কাজের পরিমাণ কি লিখি, ডাব্লু অ্যাকচুয়াল, এসিটি মানে ডাব্লু অ্যাকচুয়াল মানে প্রকৃত কাজের পরিমাণ কত, ইকুয়ালস টু প্রদত্ত শক্তি ডাব্লু ইনপুট কতখানি আছে, ডাব্লু ইনপুট মাইনাস অপচয়কৃত শক্তি, ডাব্লু অপচয় লিখে দিই বাংলায়, ওয়েস্ট লিখবো না অপচয় লিখবো, অপচয়, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট মনে রাখবে যে কাজের পরিমাণ সমান সমান প্রদত্ত শক্তি থেকে যতটুকু শক্তি অপচয় হয়েছে সেটা বিয়োগ করলেই পাবা। তাহলে অপচয়কৃত শক্তি সমান সমান আমরা কি লিখতে পারি না, ডাব্লু অপচয় ইকুয়ালস টু ডাব্লু ইনপুট মাইনাস ডাব্লু এসিটি, লিখতে পারি কিনা? মানে এটা কি প্রদত্ত শক্তি থেকে কাজের পরিমাণটা তুমি যদি বিয়োগ করে দাও তাহলেই কিন্তু অপচয়কৃত শক্তি অলওয়েজ পেয়ে যাবা, ঠিক আছে? প্রদত্ত শক্তি মানে যতটুকু শক্তি তোমার দেওয়া ছিল সেখান থেকে সে যতটুকু কাজ করছে সেটা বিয়োগ করে দিলেই তুমি অপচয়কৃত শক্তি পাবা। তোমার কিন্তু এই টাইপের অঙ্ক দেবে পরীক্ষার হলে। কিভাবে করবো ওই সময়, তোমার ডাব্লিউ ইন মানে কি প্রদত্ত শক্তি, এটা তোমার মনে করো যদি দেওয়া যদি নাও থাকে তোমাকে মনে করো ক্ষমতাটা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে,
ক্ষমতা দেওয়া থাকবে। তাহলে আমরা জানি এই ক্ষমতা যদি জানি তাহলে ডাব্লু সমান সমান পিটি, ডাব্লু সমান সমান পিটি এই সূত্রের মাধ্যমে ডাব্লু সমান সমান পিটি। মনে করো তোমার উদ্দীপকে ইঞ্জিনটার ক্ষমতা দেওয়া আছে, বললো যে এত ক্ষমতা বিশিষ্ট একটা ইঞ্জিন, তার মানে তুমি ইঞ্জিনটার ক্ষমতা জানো। আবার পরবর্তীতে যখন ইনফরমেশন দিয়েছে বলছে যে ইঞ্জিনটাকে এত মিনিট চালাইলে এই কাজ করে, তাহলে তুমি কিন্তু সময়টাও জানো যে কত মিনিট ইঞ্জিনটা চালু ছিল। তাহলে এই পিটি গুণ করলেই কিন্তু তুমি যে ডাব্লুটা পাবা এটা হলো, এটা কিন্তু কাজের পরিমাণ না, এটা হলো প্রদত্ত শক্তি বা এই যে মোট প্রদত্ত শক্তি। বুঝছো কিনা? এটা হলো যে ডাব্লু ইন আর ডাব্লু এসিটি বা অ্যাকচুয়ালি কাজের পরিমাণ কত। কাজের পরিমাণ বের করতে হলে তোমার যে ইনফরমেশন গুলো দেবে, যে এম বইলে দেবে যে কতটুকু ভরকে তুলছো, কত উচ্চতার তুলছো, এগুলো বইলে দেবে না এই এমজিএইচ এর মাধ্যমে। ডাব্লু সমান সমান কি এমজিএইচ, ডাব্লু সমান সমান এমজিএইচ, ইনফরমেশন গুলো বলা থাকবে। এই যদি মানগুলো তুমি বসাও তাহলে যেটা বের হবে এটা হবে আমার প্রকৃত মানে কাজের পরিমাণ আর কি, ঠিক আছে, বা এই লব্য কার্যকর শক্তি, কাজের পরিমাণ। এখন এটা দিয়ে তুমি এটা বিয়োগ করে দেবে, যে সেই ডাব্লু সমান সমান পিটি, এই ডাব্লু থেকে এই ডাব্লুটা যদি তুমি বিয়োগ করে দাও তখনই কিন্তু অপচয়কৃত শক্তি বের হয়ে যাবে। আবার এমন প্রশ্ন দেবে যে তোমার দুইটা ইঞ্জিন সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকবে, বলবে যে কোন ইঞ্জিনটি আমাদের জন্য বেশি লাভজনক, ঠিক আছে। তার মানে কি আমরা আসলে দুইটা ইঞ্জিনের যে সকল ইনফরমেশন দেওয়া থাকবে সেখান থেকে দুইটারই কর্মদক্ষতা বের করতে হবে। কি কর্মদক্ষতাটা বের করতে হবে। কর্মদক্ষতা বের করলে যার কর্মদক্ষতা বেশি সেটা আমাদের জন্য বেশি লাভজনক। কর্মদক্ষতা বের করতে পারবা না, ধরো দুইটা ইঞ্জিনেরই আমার এই যে মোট প্রদত্ত ক্ষমতাটা দেওয়া থাকবে, আবার অন্যান্য ইনফরমেশনও দেওয়া থাকবে, ওগুলা থেকে আমরা দুইটার ক্ষেত্রে এই যে লব্য কার্যকর ক্ষমতা বের করব, দুইটার লব্য কার্যকর ক্ষমতা বের করব, তারপর দুইটারই আমরা ইটা বা কর্মদক্ষতা বের করব, ইটা 1 ইটা 2। তো যার কর্মদক্ষতা বেশি বা ইটার মানটা বেশি সে বেশি আমাদের জন্য লাভজনক। বলো বুঝছো কিনা? সমস্যা আছে এখানে? আর এই কিন্তু ছিল আমাদের আসলে যাবতীয় জিনিসপাতি। আরেকটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক আছে আমাদের বইতে, একটা আছে যে ধাপ, ঠিক আছে, একটা মনে করো বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট না জানি কি একটা বলা আছে, সেখানে ধরো প্রত্যেকটা ধাপেই যে কিছু পরিমাণে শক্তি অপচয় হয়, তাই না? ধরো তুমি 100 জুল পরিমাণে শক্তি দিলে সেখানে তুমি 90 জুল পাইলা, আবার 90 জুল দিলে সেখান থেকে আরেকটু কমে যাবে, এরকমই তো। তাহলে যদি এরকম থাকে যে প্রত্যেকটা ধাপে 10% শক্তি অপচয়কৃত হইতেছে, তাহলে মোট 4 ধাপে, কোশ্চেন আছে বইতে দেখো এরকম একটা, 4 ধাপে আমার কর্মদক্ষতা কত, 4 ধাপে কর্মদক্ষতা কত, কিভাবে বের করে এটা? সিম্পলি 10% মানে কি, 10% মানে হলো 10/100। যেহেতু বলছে 4 ধাপ, তাহলে তুমি এইটাকে 4 বার গুণ করবে। আচ্ছা 4 বার গুণ করা মানেই কি, 4 বার গুণ করা মানে হলো টু দি পাওয়ার 4, তাই তো? তার মানে এই যে, বুঝছো হিসাবটা? সরি আমি কি করতেছি, 10% না, 10% হলে কি তোমার অপচয় হয়েছে। 10% যদি অপচয় হয় তাহলে আমার কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ 90% না, এখানে তো 90 বসবে, সরি 90 বসবে, ঠিক আছে। 10% হয়ে গেছে কি অপচয় হয়েছে, তাহলে বাকি আছে 90% আমার কাজ করছে সে। তাহলে যে কাজের পরিমাণ 90% মানে 90/100, 4 ধাপে যেতে হয়েছে, তাহলে টু দি পাওয়ার, তুমি যে আনসারটা পাবা সেটাই আমাদের কর্মদক্ষতা। এরকমও কিন্তু প্রশ্ন দিতে পারে যে প্রথম ধাপে 10%, দ্বিতীয় ধাপে 20%, তৃতীয় ধাপে 25%। ওই সময় কিন্তু আমার হিসাব করে নিতে হবে। যেমন প্রথম ধাপে যদি 10% অপচয় হয় তাহলে মনে করো 90/100 ইন্টু দ্বিতীয় ধাপে ধরো আমার অপচয় হইলো 20%, অপচয় যদি 20% হয় তার মানে এটা 80%, তাই না? 80% সে কাজ করছে, কাজের পরিমাণ। আবার বললো তৃতীয় ধাপে কি, তৃতীয় ধাপে আমার মনে করো তৃতীয় ধাপে অপচয় বলবে না, তৃতীয় ধাপে সাপোজ বললো যে আমার কাজ করলো 30%, অনেকে করবে কি 30 দেখে 70 লিখে দেবে, চিন্তা করবে 30 মনে অপচয় তাহলে 70% হবে। বাট এখানে কিন্তু প্রশ্ন ভালো মতো পড়তে হবে, বলছে যে 30% কাজ করছে তাহলে ইন্টু 30%, এটা করার পরে তুমি যে অ্যান্সার পাবা সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সারটা মনে করো সামথিং বের হবে, ওইটাকে তুমি মনে করো পার্সেন্টেজ, কর্মদক্ষতা তো পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, এখান থেকে যে অ্যান্সারটা বের হবে ওইটার সাথে ইন্টু 100 কইরা দিও আর পাশে একটা পার্সেন্ট লাগবে, ঠিক আছে। যে গুণফলটা বের হবে ইন্টু 100%। আমি কিন্তু অনেক অঙ্ক তোমার আইডিয়া দিয়ে দিতেছি,
আমি নিজে না করাইলেও অনেক অঙ্কের আইডিয়া তোমার দিয়ে দিতেছি, এগুলো যদি তুমি নিজে বানাই বানাই কয়েকটা অঙ্ক করো, দেখবা তুমি লিটারালি এই চ্যাপ্টারের বস হয়ে গেছো। তোমার আর কোনো টপিকে বিন্দু মাত্র সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখন সবাই যে বোর্ডের সৃজনশীল আছে সেগুলো সলভ করবে আশা করি, আর এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করবে। আর শোনো, ঘড়ি ধরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চেষ্টা করবে যে 1 মিনিটের মধ্যে আমি যেন এমসিকিউ গুলো সলভ করতে পারি। কারণ পরীক্ষার সময় পারে সবাই, কিন্তু যে সময়ের মধ্যে পারে তাকেই আমরা মনে রাখি, বুঝছো? তাহলে একটু দেখি, আমার আসলে হয়তোবা তেমন কিছু বাকি নাই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক, বুঝছো?